আচ্ছা, আপনারা কি অভিশাপ বা প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন? যদি না করেন তাহলে আজকের এই ঘটনাটা শোনার পর আপনার পুরো থিংকিংটাই পাল্টে যাবে। আজকে আমাদের সাথে এই ঘোস্টলি কল রেকর্ডিংয়ে রয়েছেন প্রিয়াঙ্কা। আজকের এই ঘটনাটা ১৭ বছর বয়সী একটি মেয়েকে কেন্দ্র করে, যার হয়তো সময়সীমাই ছিল ১৭ বছর। তার জীবনে তার অজান্তেই এমন এক অভিশাপ নেমে এসেছিল যা ওকে পুরোপুরি শেষ করে দিয়েছিল। প্রেতগ্রস্ত অর্ধনগ্ন অবস্থায় সে এমন কিছু অ্যাক্টিভিটি করত, এমন শক্তির প্রদর্শন করত যা ওদের পরিবারের লোকজনের পক্ষেও সামলানো অসম্ভব ছিল। এবং কোনো এক অজ্ঞাত শক্তি বারবার মেয়েটির মাধ্যমে কবরে সদ্য দফন হওয়া লাশের রক্ত চাইত। এই সমস্ত ঘটনার আসল কারণটা কি ছিল? এই ঘটনাটি যেমন জানতে পারবেন, তার সাথে আরও একটি ঘটনা প্রিয়াঙ্কা শেয়ার করেছে, যেখানে নিজের কাছের মানুষই যখন নিজের মানুষকে পুড়িয়ে মেরে ফেলে জাস্ট একটা ভুল বোঝাবুঝির জন্য, তার আউটকামটা কতটা প্রবলেমেটিক, কতটা ভয়ঙ্কর হতে পারে আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, অ্যান্ড নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারা যদি আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল, অ্যাস্ট্রোলজিক্যাল অথবা তন্ত্র রিলেটেড হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো প্রিয়াঙ্কা, কেমন আছো? হ্যালো কৌস্তব, আমি ভালো আছি। হ্যাঁ, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বিষয়টা হচ্ছে, তোমার ঘটনাটা আমাদের টিম শুনলো পুরোটা, ঠিক আছে? এবং আচ্ছা। আমাকে জানালো যে খুব মারাত্মক একটা ঘটনাই তোমার সাথে ঘটেছে। হ্যাঁ, তুমি প্র্যাকটিক্যালি নিজেই ইনভলভড এই ঘটনাটার মধ্যে, এবং অ্যাকচুয়ালি খুবই সাংঘাতিক ঘটনাটা। কি ঘটেছিল আমি একদম শুরু থেকে জানতে চাই, কি হয়েছিল? হ্যাঁ, নিশ্চয়ই। অ্যাকচুয়ালি আমি বলি, আহ, আমি তো আসানসোলে থাকি, ঠিক আছে। হুম। এবার আমার হাজবেন্ডের হচ্ছে মামা বাড়ি হচ্ছে দুর্গাপুর। তো এই ঘটনাটা অ্যাকচুয়ালি আসানসোল নয়, এই ঘটনাটা দুর্গাপুরের ঘটা, ঠিক আছে। আর এমন একটা এটা ঘটনা বলবো, মানে এটা আমার মানে সাডেনলি এনকাউন্টার হয়ে গেছে এই এই সিচুয়েশনটার সাথে। এটাকে ঘটনা বলা একটু ভুল হবে, এটাকে একটা সিচুয়েশন বলাই মানে বেস্ট হবে। মানে আমি তোমাকে এক্সপ্লেন করছি কেন সেটা। হ্যাঁ, তো এইটা ঘটে হচ্ছে 2017 সালে, ঠিক আছে। 2017 সালে আমাদের কিছু ব্যক্তিগত মানে প্রবলেমস এর জন্য আমাদেরকে একজনের কাছে যেতে হয়, মানে একজনের কাছে হেল্প নিতে যেতে হয়। তো সেটা হচ্ছে উনি থাকেন অ্যাকচুয়ালি হচ্ছে দুর্গাপুরে। দুর্গাপুরে হচ্ছে সি জোন বলে একটা জায়গা আছে। হুম। তো ওইখানে হচ্ছে উনি থাকেন, মানে যার কথা আমি বলতে যাচ্ছি। তো উনি খুবই সাধারণ একটা মানুষ, কিন্তু ওনাকে আপাত দৃষ্টিতে দেখতে যতটা সাধারণ মনে হয়, ওই দিনকার পর থেকে আমার ওনাকে অতটা সাধারণ বলে মনে হয়নি। কারণ ওনাকে ওনার অ্যাটিটিউডটা ভীষণ ফাদার লাইক, ঠিক আছে। ওকে। তো হচ্ছে ওই রকম সিম্পল, খুব সিম্পল সাদাসিধে একটা মানুষ। তো আমাদের আমার হাজবেন্ডের যে মাসি, মানে আমার মাসি শাশুড়ি বলতে পারো। তো আমরা একটা খুব প্রবলেমের মধ্যে পড়েছিলাম তখন। ওই ওনার সাথে ওই আমাদের হাজবেন্ডের মাসি শাশুড়ি হচ্ছে ওনার সাথে আমাদের যোগাযোগ করায়। তো আমরা গেছি ওখানে ওই দিনকে।
তো আমরা সাডেন চলে গেছি, মানে অ্যাকচুয়ালি ওনাকে আমরা কিছু ইনফর্ম করে যাইনি যে এরকম আমরা আসছি বা এরকম প্রবলেম আছে। তো ওই যেহেতু বললাম যে আমার হাজবেন্ডের মাসির হচ্ছে খুব ভালো ওনার সাথে সম্পর্ক, তো হচ্ছে আমরা গেছিলাম, এরকম আমাদের জাস্ট কনভারসেশন হচ্ছিল যে এরকম এরকম প্রবলেম আছে আমাদের একটা। তো তখন আমার হাজবেন্ডের মাসি আর কি বললো, মানে আমার মাসি শাশুড়ি বললো যে তাহলে তোরা এক কাজ করবি, আমার জানাশোনা একজন আছে, তার কাছে কি একবার যাবি, যদি কিছু হচ্ছে সলিউশন তোরা পাস। তো তখন আমরা বললাম যে ঠিক আছে চলো, তাহলে যেমন বলা অমনি কাজ, আমরা তো তখনই হচ্ছে আর কি বেরিয়ে যাই। তো ওনার বাড়ি আর আমাদের বাড়ি খুব একটা ডিস্টেন্স নয়, যেহেতু আসানসোল দুর্গাপুর খুবই ছোট শহর, ঠিক আছে। তো হচ্ছে ওইখানে আমাদের বাড়ি হচ্ছে এমএমসি তে, যারা দুর্গাপুরে থাকে তারা খুব ভালো করে জানবে। আর হচ্ছে ওই ভদ্রলোক থাকতেন হচ্ছে দুর্গাপুরের সি জোনে, ঠিক আছে। এইবার হচ্ছে আমরা যাই, এবার যখন যাই, এইটার কারণ এতটা বলার কারণও আছে এর পিছনে, এটার একটা একটা এর সাথেও একটা রিলেটেড ঘটনা হয়ে গেছিল ওই দিনকেই। তো সেই জন্য বলছি যে আমরা যখন যাই তখন কিন্তু ওয়েদার একদম গরম, খুব তীব্র গরম, হ্যাঁ মানে খুব গরম ছিল, গ্রীষ্মকাল। আর তুমি তো জানোই ভালো করে যে কলকাতার তুলনায় আসানসোল দুর্গাপুরে অনেক বেশি হচ্ছে গরম পড়ে। হুম। তো হচ্ছে তোমার ওই রকম আমরা হুট করে যেহেতু গেছি, ওই আমরা তোমার 3টে 3:30 নাগাদ ওনার বাড়িতেও পৌঁছেছি। ভীষণ গরম চারিদিকে, মানে বৃষ্টি হওয়ার তো কোনো চান্সেসই নেই সেদিনকে। তো যাই হোক, আমরা গাড়িটা রেখেছি ওনার ঘরের সামনে। আর দুর্গাপুরে কোয়ার্টার্স গুলো কিরকম আমি বলে দিই, ভীষণ ফাঁকা ফাঁকা। একটা কোয়ার্টারের পাশে কিন্তু অনেকটা জায়গা, অনেকটা সামনে অনেকটা রাস্তা, মানে বাচ্চারা মানে আরামসে খেলে হেঁটে চলে বেড়াতে পারবে আর কি, ঠিক আছে। তো তারপরে আবার কিছুটা প্লট ছেড়ে তারপরে আবার কোয়ার্টার্স। তো এরকমই একটা কোয়ার্টার্সে ওই ভদ্রলোক থাকতেন। তো আমরা মেসোমশাই ওনাকে আর কি বলতাম। তো ওই মেসোমশাই বাড়িতে আমরা পৌঁছাই। তো যেহেতু আমরা বললাম, প্রথমে মেনশন করলাম যে আমরা কি ওনাকে মানে জানিয়ে তো যাইনি। তো হচ্ছে এবার ওনার যে স্ত্রী ছিলেন উনি হচ্ছে আমাদেরকে বসতে বললেন। সামনে একটা রুম ছিল, ওই রুমে আমাদেরকে রুমটা খুলে দিল এবং হচ্ছে 3-4টে চেয়ার দিল। এবার ওখানেই উনি আর কি মানে যে কোনো মানে মানে কেউ আসে তো উনি ওইখানে ওনার আর কি চেম্বার টাইপস ওটা। তো ওর সাথে অ্যাটাচ একটা রুম ছিল, ঠিক আছে। যে রুমটা মানে ওই আমাদেরকে চেয়ারে বসতে দিয়েছে, আমরা কিন্তু ওই রুমটা দেখতে পাচ্ছি, ভিতরের রুমটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যে একটা হালকা পর্দা এরকম ঝোলানো আছে, আর মানে হালকা করে টানা পর্দাটা, আর আমরা বসে আছি। এবার আমরা যথারীতি একটু টেনশনেই আছি যে হুট করে গেছি ওনাকে। আচ্ছা, ফার্স্টে ওনার পরিচয় দিয়ে দিই, উনি নর্মালি তো একটা সার্ভিস করতেন, বাট হচ্ছে উনি হচ্ছে এরকম মানে কিছু সুলেমান তন্ত্র প্র্যাকটিস করতেন আর কি, ঠিক আছে। তো হচ্ছে হ্যাঁ, তো সেই জন্যই আমাদের একটা যাতে একটা হেল্প হয়ে যায় সেই জন্য আমরা গেছিলাম আর কি ওখানে। তো এবার হচ্ছে আমরা বসে আছি, তো বসে আমরা ওই পর্দাটা হালকা হালকা নড়ছে, তো আমরা দেখছি একটা মানে খুবই অল্প বয়সী একটা মেয়েকে এরকম চাটাই পেতে, চাটাই বলতে মাদুরকে বলা হয়, ঠিক আছে। বেতের যে মাদুর গুলো হয় সেগুলোকে চাটাই বলা হয়। তো ওই চাটাই পেতে হচ্ছে মেয়েটাকে শোয়ানো আছে নিচে, এবং ওই মেয়েটার পাশে একটা মানে বয়স্ক এক ভদ্রমহিলা, বয়স্ক এক ভদ্রলোক, আর হচ্ছে ডান পাশে আর বাঁ পাশের দিকে হচ্ছে 2টি ছেলে বসে আছে। ছেলে দুটোর বয়স খুব একটা নয়, মানে ওই তোমার 22-23 এরকম হবে। তো আর যার কাছে আমরা আর কি গেছিলাম সেই হচ্ছে মেসোমশাই হচ্ছে ওই মেয়েটার পায়ের দিকে করে বসে আছে, ঠিক আছে। আর মেয়েটার মাথাটা আমাদের দিকে, আমরা ওই জন্য প্রপারলি পুরোটা দেখতে পাচ্ছি, ওই হালকা করে পর্দাটা নড়ছে আর আমরা দেখতে পাচ্ছি যে শোয়ানো আছে মেয়েটাকে। মেয়েটার বর্ণনা একটু দিয়ে দিই যেটুকু আমি দেখেছিলাম আর কি। মেয়েটা হচ্ছে খুবই অল্প বয়সী একটা মেয়ে, আর হচ্ছে বোঝাই যাচ্ছে যে মুসলিম ফ্যামিলির মেয়ে। আর হচ্ছে কার্লি হেয়ার ওর, বাট শর্ট,
আর হচ্ছে মানে মোটের মধ্যে ভালো দেখতে, মানে মিষ্টি দেখতে মুখটা, ঠিক আছে। আর শ্যামবর্ণা, তো হচ্ছে একটা হালকা চুড়িদার মানে কুর্তি পরে আছে, তার সাথে একটা প্যান্ট পরে আছে, এবং ওকে উপর অব্দি কভার, মানে ওর যে ইয়েটা ছিল দুপাট্টা, সেটা দিয়ে ওকে উপরটা কভার করে দেওয়া হয়েছে, এবং ও পুরো সেন্সলেস অবস্থায় ওইখানে শুয়ে আছে। মেয়েটার যে বয়স্ক মহিলা, সেও খুব কান্নাকাটি করছে, যে হচ্ছে ভদ্রলোক উনিও হচ্ছে মানে খুবই চিন্তা, মুখের মধ্যে গভীর চিন্তা ওদের, মানে বোঝাই যাচ্ছে যে মা বাবা দেখে আর কি ওদের দুজনকে। আর এই ছেলে দুটো আর কি চেপে হাতটা, আর একটা ছেলে ওই পাটা ধরে আছে। তো হচ্ছে এবার তখন যখন ওনার স্ত্রী গিয়ে, এবার আমরা বসাতে ওনার স্ত্রী গিয়ে ভিতরে গিয়ে মেসোমশাইকে ডাকলেন এবং ডেকে বললেন কি যে এরকম এসছে আরো কয়েকজন আপনার সাথে দেখা করতে, তো যদি একটু টাইম হয় তা এসে একটু দেখা করে নিন। তো উনি একবার দেখলাম একটু একটু রেগেই তাকালেন, হ্যাঁ, মানে মনে হলো যেন ওনাকে খুব একটা বিশাল মানে মানে একটা কি বলবো, খুব মানে উনি একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছেন, আর সেখানে গিয়ে ওনাকে ডিস্টার্ব করা হলো। তো হচ্ছে তারপর হচ্ছে যাই হোক, উনি কিছুক্ষণ পর, বেশ আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, মানে মোটামুটি 20 মিনিটসের উপর আমরা বসে আছি। তো দেখছি ভিতরে এরকম হচ্ছে, আর মাঝে মধ্যে কিছুক্ষণ পর মানে 15 মিনিট পর দেখলাম মেয়েটা একটু ছটফট করে উঠলো, একটু কান্নাকাটির আওয়াজও আসছে, একটু চিৎকার চেঁচামেচির আওয়াজও আসছে। তারপরে দেখলাম কিছুক্ষণ পর শান্ত হয়ে গেল। শান্ত হয়ে যাবার পর ওই ভদ্রলোক মানে মেসোমশাই যাকে বলছি আর কি, তো তিনি আর কি উঠে এলেন আমাদের কাছে। তো প্রথমে তো মাসির উপর একটু রাগ হলো ওনার, হ্যাঁ, যে আপনি একটু ফোন করে আসতে পারতেন, কারণ হচ্ছে আমি তো একটা কাজের মধ্যে আছি, আর এটা একটু একটু ক্রিটিক্যাল কেস আমি নিয়েছি, তো আপনি একটু ফোন করে এলে একটু সুবিধা হতো। তো যাই হোক, তো আপনারা বলুন কি ব্যাপার, তো আমাদেরকে জিজ্ঞেস করতে লাগলো আর কি আমাদের কি প্রবলেমস। তো এবার আমাদের মধ্যে কনভারসেশন হচ্ছে আর কি, কথাবার্তা চলছে। তো আর ওনার একটা গুণ আমি বলে দিই, মানে আমি ফার্স্ট অফ অল তো আমি সেই দিনকে যেটা দেখেছি সেইটা এখনো পর্যন্ত আমি আমার নিজের কানকে আর আমার চোখকে বিশ্বাস করাতে পারিনি। আর ওনার একটা আমি গুণ আমি একটা দেখলাম, যেটা আমার খুবই ইন্টারেস্টিং লাগলো। সেটা হচ্ছে আমি এতদিন এক জ্যোতিষ বলো বা হচ্ছে তোমার মানে মৌলানা সাহেব বলো বা এই সব ধরনের যারা কাজ করেন আর কি, তাদের কথাই বলছি। তারা তোমার বেসিক্যালি কি নেবে, তোমার হচ্ছে তোমার নাম নেবে বা হচ্ছে তোমার ডেট অফ বার্থ নেবে, তার বেসিসে তোমাকে গণনা করে হোক কি চার্ট দেখে হোক তোমাকে তোমার ব্যাপারে বলবে, ঠিক আছে। বাট এনার একটা খুব সুন্দর মানে ব্যাপার আমি দেখলাম, মানে এটা দেখে কিছুটা এনার উপর আমার সিরিয়াসলি বিশ্বাস হয়েছে যে না, যেটা আমি দেখছি বা শুনছি সেটা একদম অথেন্টিক। কারণ হচ্ছে ইনি হচ্ছে তোমার মায়ের হচ্ছে ডিটেলস নেবে। ধরো আমি গেছি, আমার কিছু হচ্ছে প্রবলেম হয়েছে, তো উনি আমার না, আমার মায়ের হচ্ছে ডিটেলস নেবে, আমার মায়ের হচ্ছে মানে আমার মায়ের ডেট অফ বার্থ নেবে, আমার মায়ের হচ্ছে নাম নেবে, আমার হচ্ছে দিদিমার নাম নেবে। তার বেসিসে হচ্ছে একটা চার্ট তৈরি করবে এবং হচ্ছে কিছু উনি গণনা করবেন। ওই গণনা করে তোমার মানে জীবনের একদম পুরো হুবহু জেরক্স মানে উনি বার করে দিতে পারেন একবারে। তো এটা খুব অদ্ভুত আমার লেগেছে আর কি ওনাকে। তো যাই হোক, এবার আমাদের কনভারসেশন চলছে, তো তার মধ্যে আমার মাসির ছেলে আর কি বলছে মানে আউট অফ কিউরিওসিটি, হয় দেখো স্বাভাবিক ওই রকম একটা মেয়েকে আমরা দেখছি, এরকম ভিতর থেকে একটা বিভিন্ন রকম সাউন্ড আসছে, তো তোমার একটা কিউরিওসিটি জাগবে যে কি হচ্ছে, হ্যাঁ। হুম। তো তখন হচ্ছে আউট অফ কিউরিওসিটি ওই আমার মাসি শাশুড়ির ছেলে আমাদের সাথে গেছিল, তো ও বলছে যে একটা কথা বলবো চাচা, আপনি হচ্ছে কিছু মাইন্ড না করলে, এটা মানে কিসের কেস, মানে কি হয়েছে এদের সাথে, মেয়েটার সাথে কি হয়েছে, যে মেয়েটা শুয়ে আছে, কি হয়েছে, যদি যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কি মানে মানে কি হয়েছে একটা বলতে পারবেন? তো তখন বলছে কি যে উনি একবার চিন্তা করলেন,
অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে রইলেন আমাদের চুপ করে। আর মানে উনি একটু সিরিয়াসও, মানে একটু বেশ গম্ভীর টাইপের। তো হচ্ছে দিয়ে অনেকক্ষণ পর আমরাও ভয় পেয়ে গেছি যে বাবা কি জিজ্ঞেস করে ফেললাম। তখন হচ্ছে উনি বললেন, না সেরকম ব্যাপার না, হ্যাঁ আমি বলছি, নিশ্চয়ই বলবো। তো হচ্ছে তারপরে উনি আমাদেরকে বোস করিয়ে রাখলেন। বোস করিয়ে রেখে তারপরে দেখলাম উনি আবার ভিতরে গেলেন। ভিতরে গিয়ে বললেন যে ঠিক আছে দাঁড়াও, আমি এদের কাজটা কমপ্লিট করে নিই, এদের কাজটা কমপ্লিট করে এদেরকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি, তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। দিয়ে উনি ভিতরে চলে গেলেন। ভিতরে চলে গিয়ে কিছুক্ষণ পর আস্তে আস্তে ওই মেয়েটাকে, ওই ছেলে দুটো ওদের গাড়ি নিয়ে এসেছিল, ওই গাড়িতে আস্তে আস্তে তুললো। মেয়েটা তখন সেন্সলেসই ছিল। তুললো, দিয়ে বাড়ি ওরা মানে ওরা আর কি চলে গেল ওখান থেকে। তারপরে আবার চাচা মানে মেসোমশাই আর কি এলেন আমাদের ইয়েতে কাছে। দিয়ে তখন বললেন, জানো এটা এই মেয়েটার কি হয়েছে, তুমি তো জিজ্ঞেস করছিলে। তো বলছে যে হ্যাঁ জিজ্ঞেস করছিলাম, যদি প্রবলেম না হয় আপনার তো মানে কি হয়েছে ব্যাপারটা। তো তখন বলছে যে শোনো তাহলে, এইনারা আমার কাছে প্রায় 1 সপ্তাহ আগে এসছিল, ঠিক আছে। এনারা 1 সপ্তাহ আগে এসেছিল ওনার মেয়েকে নিয়ে। তখন মানে মেয়েটাকে দেখার মতো অবস্থাতে মেয়েটা ছিল না। মানে এমনি মেয়েটা রোগা, আরো মানে সে মানে জরাজীর্ণ অবস্থা। মানে তখন এতভাবে ও সরি এতভাবে ও হাত পা ছুড়ছে যে একটা মেয়ের মানে আমি দেখো কৌস্তব একটা কথা বলছি তোমাকে, একটা মেয়ে হচ্ছে মানে এইরকম পরিস্থিতিতে, মানে অনেকে বলতে পারে যে এটা শুনে যে এটা তো হয়তো কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা ড্রামা হতে পারে, বাট ড্রামা নয়। একটা মেয়ে তার হচ্ছে উপরের যে টপটা সেটা অলমোস্ট প্রায় উঠে যাচ্ছে, নিচে যে জিন্স পড়েছে সেটা খুলে যাচ্ছে, তাকে ধরতে পারছে না। এতটা তার ওই রোগা পাতলা শরীরে এতটা শক্তি যে সবকিছু দরজা ফরজা ভেঙে দিচ্ছে, গাড়ির দরজা ফরজা সে ভেঙে দিয়েছে অলমোস্ট। হ্যাঁ, তো তাকে ধরে ওখানে আনা যাচ্ছে না। এইরকম কিন্তু একটা মেয়ে কখনো পাবলিক প্লেসে করবে না, সে যেরকমই মেয়ে হোক, ঠিক আছে। তো মানে খুব খারাপ থেকে খারাপ কাজ করলেও সে মেয়ে এরকম করবে না পাবলিক প্লেসে। তো তাকে নিয়ে তার বাবা মা অঝরে কাঁদতে কাঁদতে এনার কাছে আসে। এনার নাম আমি বলছি, ওইখানে মানে খুব ফেমাস উনি, মানে ওনার নামটা আমি এখন বলছি না এখানে। তো উনি হচ্ছে ওইখানে খুবই ফেমাস, মানে সিজনে ওনাকে এন মানুষ জানে না, মানে চেনে না সেরকম কেউ মানে নেই। উনি এই মানে এরকম দুর্ধর্ষ কাজ করেন। আর হচ্ছে উনি সব থেকে বড় কথা যে উনি আজকালকার দিনের মতো কোনো টাকা পয়সা, হ্যাঁ আগের থেকে 1 লাখ দাও 2 লাখ দাও এরকম তারপরে কাজ হবে, এটা হবে সেটা হবে, ওই রকম ভণ্ড ব্যাপারটাই নেই এনার মধ্যে। তুমি খুশি হয়ে যদি কিছু দিতে চাও তো উনি জাস্ট ওই 1 বোরা চাল, হ্যাঁ বা এরকম ডাল ফাল, মানে যেটা উনি পাবলিক মানে রান্না করে ছোট বাচ্চাদের খাওয়ান আর কি, সেটার জন্যই নেন, ঠিক আছে। তো হচ্ছে এইবার ওই মেয়েটি এসছে। এবার আসার পর হচ্ছে তখন ওকে একটুখানি শান্ত করেন উনি ওনার কিছু মন্ত্র দিয়ে। তারপর হচ্ছে শান্ত করে ওনাকে বসান। তো তখন রীতিমতো তো ও তো সে বলছে বসানো যাচ্ছে না তাকে। তখন তো মানে ওরা যে গাড়িটাতে এসেছিল ওই গাড়িটাতে এতবার ও মানে দরজাটাতে লাথি মেরেছে বারবার করে, দরজাটা প্রায় হচ্ছে মানে গাড়ির দরজা মানে প্রায় খুলে বেরিয়ে আসার মতো অবস্থা। ওকে, ঠিক আছে। তো হচ্ছে তারপর ওকে কোনো রকম ধরে বেঁধে ইয়ে করে দেয়। হ্যাঁ, আচ্ছা তারপর কি হলো? আচ্ছা তারপর ওকে যখন ওরা সবাই মিলে ভিতরে ঢোকালো আর কি, ওনার কাছে নিয়ে এলো। তো উনি তো প্রথমে ওর এইরকম অবস্থা দেখে খুবই মানে দেখে পরে খুবই ইয়ে হলেন যে কি ব্যাপারটা হয়েছে। তো বললো ঠিক আছে আপনারাও একটু শান্ত হন, আপনারা ওকে বসান, আমি এখানে একটা জায়গা দিচ্ছি, মাদুর মানে চাটাই দিচ্ছি, ওর উপরে বসান ওকে, আপনারাও বসুন আর ওকে একটু ধরে থাকুন। দিয়ে তারপর উনি কি করলেন, উনি হচ্ছে ওনার একটা জল নিয়ে এলেন, হ্যাঁ যেটাকে ওনারা বলেন পবিত্র জল বলেন আর কি। তো ওই পবিত্র জল নিয়ে এসে জল হয় অনেক হ্যাঁ 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 ওই রকমই পবিত্র জল নিয়ে এসে ওরা হচ্ছে উনি হচ্ছে ওটার মধ্যে মন্ত্রপুত করলেন ওটাকে। দিয়ে ওর মাথায় হচ্ছে জল, মাথা দিয়ে গোটা শরীরে জলটাকে বুলিয়ে দিলেন হাতে নিয়ে আর কি। তো তারপরে মেয়েটা একটু ঠান্ডা হলো।
একটু ঠান্ডা হওয়ার পর হচ্ছে মেয়েটা প্রায় মানে ঝিমিয়ে গেছে। তো তারপরে তখন ওই যে বয়স্ক ভদ্রলোক আর ভদ্র মহিলা ছিলেন, এখানে একটা কথা বলে দিই যে ওই বয়স্ক ভদ্রলোক আর ভদ্র মহিলা যিনি ছিলেন উনি, ওনার সাথে কিন্তু এই মেয়েটির এজ গ্যাপ কিন্তু অনেকটা বেশি। ঠিক আছে? তো অনেকটা বলতে প্রায় ওনার মানে অনেকটাই বেশি, মানে মা বাবার মতো এজ গ্যাপ লাগছে না। তো এটা তো আসছি কেন এটা হয়েছে আর কি, এতটা এজ গ্যাপ কেন। তো তারপর হচ্ছে ওনাকে জিজ্ঞেস করতে শুরু করলো যে আচ্ছা কি মানে কি হয়েছে এবার বলুন আপনারা। তো তখন হচ্ছে ওই ভদ্রমহিলা এবার বলতে শুরু করলেন যে বেশ কয়েকদিন আগে মেয়েটির হচ্ছে জন্মদিন যায় এবং মেয়েটি হচ্ছে 17 বছরে পা দেয় আর কি। তো হচ্ছে তারপরে জন্মদিনের পরের দিন থেকে মেয়েটা যখন কলেজ থেকে মানে ফার্স্ট ইয়ারে পড়ে, তো কলেজ থেকে যখন ফিরছে তখন হচ্ছে ফেরার পর ওর মাকে বলে যে মা, আমার না শরীরটা ভালো লাগছে না, হুম হুম আমার কিরকম পেটে ব্যথা টাইপের হচ্ছে। আর আমি কিছু খাবো না, আমি কলেজেও মনে হচ্ছে কিছু উল্টোপাল্টা কয়েকদিন ধরে খাওয়া দাওয়া হয়েছে, তো এই গরমের মধ্যে আমি আর কিছু খাবো না। তো গিয়ে শুয়ে পড়ে। শোয়ার 1 ঘন্টা পর মেয়েটা ওঠে এবং মেয়েটা উঠে প্রচন্ড বমি করতে স্টার্ট করে এবং বমি করে এবং বমি করতে করতে ওর যেমন ওর মা বাবারা চিন্তা করেছে তাহলে হয়তো ইনডাইজেশন টাইপের কিছু হয়েছে, ওকে ডক্টর দেখানো হোক। তো ডক্টর দুদিন আমরা তো ফার্স্টে কি করি, আমরা কি প্রথমেই ডক্টরের কাছে চলে যাই, ঘরে যা ট্রিটমেন্ট থাকে, একটু হচ্ছে ওআরএস এর জল হয়ে গেল, একটু হচ্ছে নুন চিনি হয়ে গেল বা একটু বমির ট্যাবলেট দিয়ে দিল। হ্যাঁ, তো তারপর ওর কিন্তু কমছিল না ব্যাপারটা, বমিটা। ঠিক আছে, বমিটা আস্তে আস্তে খাওয়ার পোর্শনটা তো যা পেটে ছিল তা বেরিয়ে যাওয়ার পর থেকে আস্তে আস্তে ওর মানে কেমন একটা পিত্তি জাতীয় বমি হতে স্টার্ট করে, সবুজ সবুজ শ্যাওলা শ্যাওলা মতো ও বমি করতে স্টার্ট করে। তো তখন ওর মা বাবা বলে যে না, এভাবে তো মেয়ে তো আরো অসুস্থ হয়ে পড়বে, তো এতে ঘরের মেডিসিনে যখন কাজ করছে না, তখন তাহলে আমরা এক কাজ করি, ডক্টর দেখাই। তো ডক্টর ওকে তো ইমিডিয়েট বলে কি যে না, ওকে আইভি ফ্লুইড দিতে হবে, ওকে একটু স্যালাইন জল করতে হবে, তো আপনারা ভর্তি করুন ওকে হসপিটালে। ওর বোধহয় মানে খুব ভয়ঙ্কর ফুড পয়জন হয়েছে। তো আচ্ছা তারপর হচ্ছে ওরা হচ্ছে ভর্তিও করে, বেশ ভালো কথা, ওরা হচ্ছে আইভি ফ্লুইড চালায় মেয়েটাকে, কিন্তু মেয়েটার বমি কোনোভাবেই স্টপ হচ্ছে না। দিয়ে তার 3 দিন ওই একই ভাবে আইভি ফ্লুইড চলছে। তো তখন ওর বাড়ির লোকে সবাই বলে ওর বাবা মাকে যে দেখো, তাহলে আমরা এক কাজ করি, অন্য কোথাও ভালো ডক্টর দেখাবো। তো এইভাবে ওরা ঘরে নিয়ে চলে আসে। দিয়ে তারপরে না ডক্টর, ওরা অনেক জায়গায় ডক্টর, ওদের হাকিম কবিরাজ, হ্যাঁ, আয়ুর্বেদিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা সবকিছু করে, কিন্তু মেয়েটা বমি করতে 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 লাস্টে মানে ওর শুধু জল বেরোচ্ছে মুখ দিয়ে, আর কিচ্ছু নেই, মানে এটা করে 7 দিন পেরিয়ে গেছে। তো দিয়ে তখন তারপর ওরা ওইখানে ওদের ওই চিকিৎসা করে রাখছে। এবার পরের দিন ওরা ডিসাইড করছে তাহলে মেয়েকে নিয়ে এবার আমরা বাইরে কোথাও যাব, বাইরে কোনো ওর কিছু তাহলে ইন্টারনাল কোনো হেভি কিছু সমস্যা হয়েছে, তার জন্য ওর হয়তো বমিটা আটকাচ্ছে না, তাহলে ওকে নিয়ে আমরা বাইরে কলকাতা বা বাইরে কোথাও দেখাতে যাব। হ্যাঁ, তো তখন ওরা এটা চিন্তা করে আর কি আছে। তো এরপরে তার সেদিনকে রাত্রেবেলা তো শুয়েছে, সে তো খাচ্ছে না কিছুই, তাকে ওই জল জাতীয় যাই দেওয়া হচ্ছে তাই ও বার করে দিচ্ছে। তো তারপর হচ্ছে সেদিনকে রাত্রেবেলাটা সবাই শুয়ে গেছে, হঠাৎ হচ্ছে 4টে সাড়ে 4টের দিকে একটা ওদের আজান পড়ে। হ্যাঁ, 4টে সাড়ে 4টের দিকে একটা। তো ওই ওই টাইমটাতে ওর মা হচ্ছে মানে টয়লেটের জন্য উঠেছে। তো ওর মা হঠাৎ করে উঠে দেখছে যে মেয়েটা ওই ওদের যে বারান্দাটা ছিল ও বাড়িতে, বারান্দাতে বসে ও হচ্ছে আজান পড়ছে। আর ও এরকম টাইপের মেয়েই নয় যে হচ্ছে ওই 4টের সময় উঠে আজান পড়বে। আজকালকার টিনেজার, মানে আজকালকার না হলেও ঘটনাটা 2017-তে, বাট হচ্ছে কিন্তু খুব একটাও তো পুরনো নয়। তো ওই একটা বাচ্চা মেয়ে, ওর ওই রকম হ্যাবিট ছিল না যে ও একদম 4 বেলা আজান পড়বে, মানে আজান বলছি, নামাজ পড়বে। হ্যাঁ, তো এই আদত গুলো ওর ছিল না, এই অভ্যাস গুলো ওর ছিল না। তো দিয়ে হচ্ছে ও দেখছে, মাও দেখছে যে উঠে ও ওইখানে বসে বারান্দায় বসে নামাজ পড়ছে।
আর খুব সুন্দর হচ্ছে ওর উচ্চারণ, মানে প্রত্যেকটা ওর যে ওদের যে উর্দু আরবিক উচ্চারণ যেগুলো হয় সেটা খুব সুন্দর, খুব ফ্লুয়েন্টলি, যেটা মেয়েটা খুব একটা পারতও না করতে আগে। হ্যাঁ, যেটুকু ওই ওদের থাকে মানে ঈদ ফিদের দিনকে পড়তে হতো, তো সেইটুকুই করতো ও। তো তারপর হচ্ছে এবার তো ওর মা হচ্ছে তাহলে হয়তো শরীরটা ওর এরকম যাচ্ছে বলে ও কষ্ট করে উঠেও হয়তো ভগবানের কাছে টাচ প্রেয়ার করছে, হয়তো যে আল্লাহর কাছে প্রেয়ার করছে যে আমাকে ঠিক করে দাও, হয়তো ওইটাই ওর মা ভেবেছে। তো তারপরে ওর মা সাইড থেকে চলে গেছে। তারপর কিছুক্ষণ পর সকালে উঠে যখন দেখছে মেয়েটা উঠে বসে আছে, এবার ওর ডাইনিং টেবিলে এসছে, তো এসে পরে বলছে যে মা আমাকে আজকে আমি খাবো না, আমার আজকে সারাদিন রোজা আছে, আমি বিকেল বেলায় হচ্ছে একবারে ইয়ে করব, ইফতার করব, তো তুমি সেইভাবে আমার জন্য প্রিপেয়ার করবে। তো তখন ওর মা কিন্তু তখনও এটাই ভেবে যাচ্ছে যে এ হচ্ছে নিশ্চয়ই ওর শরীর এতটা খারাপ, তার জন্য হচ্ছে ও হয়তো ভেবেছে যে আমি যদি একটু আল্লাহর কাছে প্রেয়ার করি বা রোজা রাখি তাহলে হয়তো আমি ঠিক হয়ে যাব। তো তখন ওর মা যেটা বলছে যে আমি তো এরকম সন্ধ্যেবেলায় ইফতার টিফতার রেডি করলাম, ও আবার ওইরকম নামাজ টামাজ করে এসে হাত পা ধুয়ে ইফতার করলো, রোজা ভাঙলো। তারপরে হচ্ছে এবার আবার হচ্ছে 9টার সময় ওদের আরেকটা মানে হয় আর কি প্রেয়ার টাইমিং, তো ওই টাইমে আবার ও নামাজ পড়লো, দিয়ে আবার ও শুয়ে গেল, দিয়ে বললো কি যে আমি আবার সেহেরি করব। তখন ওর মা বলে যে এই তোর এই অবস্থা শরীরে, তুই বারবার করে বমি করছিস, তুই এখন বলছিস রোজা করব, ইফতার করব, সেহরি করব, হ্যাঁ এটা কি চলছে তোর? হ্যাঁ তো তোর তোর এইরকম আমরা আবার ট্রিটমেন্টের জন্য তোকে নিয়ে যাব, তোর এরকম করলে হবে? তো তখন বলছে যে না না, তুমি বুঝতে পারছো না, আমাকে এটা করতেই হবে, এটা তো আমার হ্যাবিটের মধ্যে পড়ে, এটা তো আমার রেগুলারকার প্র্যাকটিস। হ্যাঁ, তো তখন বলে ওর মাকে এরকম বুঝিয়ে ও চলে যায়, ঘরে চলে যায়, শুয়ে পড়ে। ওর মা ঠিক আবার দেখে যে ভোরবেলায় উঠে যে ও কি করছে, ও তাকে যে হ্যাঁ আবার ও পরিষ্কার হয়েছে, পরিষ্কার হয়ে কাপড় টাপড় চেঞ্জ করে ওদের আবার নামাজের জন্য বসেছে, নামাজ পড়ছে। তো তারপরে ও আবার সকালবেলায় যখন ওর মা সেটা দেখে চলে যায় ঘরে, আবার তারপরে সকালবেলায় ভাবে যে একে আমি জিজ্ঞেস করবো সকালবেলায় যে হ্যাঁ কি ব্যাপার। হ্যাঁ, তো তখন সকালবেলায় যখন ওঠে তখন ও ওর মাকে জিজ্ঞেস করতে যাবে, ওই উল্টে ওর মাকে জিজ্ঞেস করতে যাবে, হ্যাঁ মা, আমার আমাকে তুমি শুধু এই জিন্স টপই কিনে দিয়েছো, আমার কি কোনো সালোয়ার কুর্তি পাজামা এগুলো নেই আমার? হ্যাঁ আমি কি পরে সারাদিন থাকবো? এইগুলো কি কোনো ইয়েরা পরে, মানে ভদ্র বাড়ির মেয়েরা পরে? এরকম করে বলছে আর কি। হ্যাঁ, তো তখন বলছে তুই কি কথা বলছিস, তোর কি মাথাটা গেছে? যে তুই তুই তো বলিস যে আমার সালোয়ার পরবো না, আমাকে ব্যাকডেটের লাগে, আমি হচ্ছে আজকালকার মতো হচ্ছে জিন্স আর টপ পরবো বা ফ্যাশনেবল ড্রেস পরবো। হ্যাঁ, তো বলছে না না এসব হবে না, আর তুমি এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, ঘর দোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, ঘরে সুন্দর এই ধূপ ধুনো জ্বালিয়ে রাখবে। হ্যাঁ, এরকম অপরিষ্কার কেন? হ্যাঁ, তোমাকে কি তো তো আমাদের বাড়িতে কি বরকত নেই? আমাদের বাড়িতে সব রকম ফেসিলিটি আছে, তো তুমি এরকম অপরিষ্কার রাখো কেন? পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, আর বেশি বেশি করে ফল টল এসব কিনে কেটে রাখবে, আমি আবার বিকেলে ইফতার করব, মানে রোজাটা ভাঙবো। তো ওর মা এরকম 2-3 দিন দেখছে, ঠিক আছে, ওর মা বলছে না, এ তো আমার মেয়ের মানে মেয়ে হতেই পারে না, আমার মেয়ে যা তার তো পুরো অপোজিট। ঠিক আছে, আজকালকার জেনারেশনের বাচ্চা এইরকম ব্যবহার, সেই সেকালের মতো ব্যবহার করছে, এটা মানে কি ব্যাপার? হ্যাঁ, তো তখন তার আর যখনই মেয়েটা ওর মায়ের সাথে কথা বলছে এই কদিনে, তখনই না আই কন্ট্যাক্ট করছে না, বেশ মানে চোখটা মানে আইবলটা ওর ঘুরছে, ওর মায়ের দিকে সোজাসুজি তাকিয়ে নর্মাল ভাবে কথাগুলো বলছে না। তো এরকম ওর তখন ওর বাবাকে জানায় যে দেখো এই এই ব্যাপার হচ্ছে, আমার কিন্তু ভালো লাগছে না। হ্যাঁ, তো তো তুমি কিন্তু এটা অন্য কোথাও দেখাও। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে না যে ওর কিছু হচ্ছে মেডিকেল ইস্যু হয়েছে, আমার মনে হচ্ছে অন্য অন্য কোনো ব্যাপার হয়েছে। তখনই ওদের আশেপাশের ওই এই ভদ্রলোকের আর কি ঠিকানাটা দেয়। এরপর হচ্ছে ওরা ওই ভদ্রলোকের কাছে তারপরে
দিন ওই মেয়েটাকে যখন নিয়ে আসছে তখন ওর হচ্ছে একটা অধ্যত ভাব। এতদিন তো খুব নম্রতার সাথে বলছিল, মানে বিনয়ের সাথে বলছিল যে হ্যাঁ তোমরা ওগুলো ঘরদোর পরিষ্কার করছো না কেন, তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, হ্যাঁ তোমরা এই ধরনের কি ধরনের পোশাক পরো, তোমরা মাথায় ভালো করে মানে ওদেরকে কি বলে কভার করে রাখো নিজেদেরকে, হ্যাঁ তারপরে এই এই ধরনের কথাবার্তা, ঠিক আছে, ভালো মানে খাবার নিয়ে আসো, রোজা করো, হ্যাঁ মানে যেমন একটা মানে কি বলবো বয়স্ক কেউ থাকলে যেরকম আর কি ডাইরেকশন দেবে আর কি, তো সেই হুম। রকম ভাবে কথাবার্তা। তো তার কিন্তু সেই দিনকে ওর ভীষণ গায়ে জোর, আর হচ্ছে সে মানে গোঙাচ্ছে, আর মানে ওর যে গাড়িটাতে বললাম তো, গাড়িটা যেটাতে এসছিল সেই তো দরজা ফরজা ভেঙে তার তো খুলে যাওয়ার জোগাড় একবারে। তো যাই হোক, তো এইটা ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা এই কথাগুলো তখন ওনাকে বললো। তো তখন হচ্ছে বললো কি, মেসোমশাই একটু মুচকি হাসলো, ঠিক আছে, হেসে বললো কি যে ঠিক আছে আমি শুনলাম সবটাই, হ্যাঁ তো তবে হচ্ছে তোমরা বাড়ি যাও, আর এটা হচ্ছে তুমি যতটা সোজা ভাবছো ততটা কিন্তু সোজা নয় ব্যাপারটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাকে একটু ভাব চিন্তা করতে দাও। আর হচ্ছে যদি আরো কিছু বলার তোমাদের থাকে তাহলে আমাকে কিন্তু তোমরা নেক্সট দিন কিন্তু বলবে কিন্তু, কোনো কথা কিন্তু আমার থেকে লুকাবে না। তো এখন আমি একে শান্ত করে দিচ্ছি, তোমরা এ যা যা করছে একে করতে দাও, কিচ্ছু বাধা দেবে না, তোমরা একে বাড়ি নিয়ে আজকে চলে যাও, কাল বাদে পরশুদিন তোমরা আমার কাছে ওকে আবার নিয়ে আসো। দিয়ে হচ্ছে তখন ওরা বলে যে সত্যি চলে যাবো, কিছু হবে না তো? তো বলছে না, তোমার এই একদিনে তোমার মেয়ের কিছু হবে না, হ্যাঁ তো কিন্তু আমাকে একটু টাইম লাগবে, আমাকে পুরো ব্যাপারটা আমি বুঝলাম। তোমার মেয়েকে যখন শান্ত করছিলাম তখন আমি তোমার মেয়ের থেকে একটু স্পর্শ নিয়েছি, সেটাও বুঝলাম, তোমারও কথা শুনলাম, কিন্তু আমাকে একদিন টাইম লাগবে আমাকে ব্যাপারটা পুরোটা ইয়ে করতে। আর তার মধ্যে তোমরা বাড়িতে গিয়ে চিন্তা করো যে তোমরা আরো কিছু লুকিয়ে যাচ্ছ কিনা বা আরো কিছু বলার আছে কিনা আমাকে। তো দিয়ে তো ওরা চলে যায়। তারপরে পরের দিন ওরা আবার আসে, যে টাইমটা ওদেরকে দেওয়া হয়েছিল সেই টাইমে ওরা আবার ফেরে, মানে ওদের মেসোমশাইয়ের কাছে আসে হুম, হুম। মেয়ে থেকে নিয়ে। সেই দিন তো মেয়েটা বেশ যাবো না একটা ব্যাপার, মানে আর খুবই ও জোরাজুরি করছে। তো ওরা সঙ্গে হাত পা বেঁধে কোনো রকমে ওকে সিটের মাঝখানে বসিয়ে চেপে ধরে নিয়ে এসছে। তো তারপর আর এর মাঝখানে কিন্তু ওই একদিনও ও কিন্তু ওই রকমই ওই নামাজ পড়ছিল, ঘরে গিয়ে আবার সেম অ্যাক্টিভিটি, হ্যাঁ তোমরা পরিষ্কার করে রাখো না, আমার ঘর পরিষ্কার চাই, ধূপ ধুনো জ্বালাও, হ্যাঁ তোমরা ইয়ের পথে মানে ভালো করে নিজেদের কভার করো, হ্যাঁ তোমরা রোজা করো, এই একই জিনিসও বলেই যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে যে আবার পরের দিন নিয়ে এসছে যখন মেসোমশাইয়ের কাছে মেয়েটাকে, তো তখন বসিয়েছে, আবার উনি হচ্ছে ওনার ওই পবিত্র জল দিয়ে ওকে শান্ত করেছে, এবং শান্ত করে এবার তখন বলছে যে আচ্ছা মা, মানে মেসোমশাই আর কি ওই মহিলা মানে মেয়েটির মাকে, মহিলাটিকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা মা বলো তো, তুমি বলো, তুমি যা জানো তুমি বলো সেটা, হ্যাঁ মানে এই মেয়েটার সম্বন্ধে আমি একটু ইতিহাস মানে পাস্ট একটু জানতে চাই। তখন ওই হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মুখোমুখি চাওয়াচাই করছে, আর পুরো মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তখন তো হাজবেন্ডটা বারবার বারণ করছে, বলছে না না এটাই তো আমরা তো বললাম তো, এই তো আমাদের মেয়ের হচ্ছে এরকম 2 সপ্তাহ ধরে, এরকম 1 সপ্তাহ আগে ওর বার্থডে গেছে, তারপর থেকে এরকম শরীর খারাপ, আর হচ্ছে তারপরেই তো এরকম উল্টোপাল্টা করছে, হ্যাঁ তো যেরকম এগুলো ইউজুয়ালি আমার মেয়ে করে না, তাই আমরা উল্টোপাল্টা বলছি, তো হচ্ছে আমরা তো বাইরে কোথাও নিয়ে যাব চিন্তা করছিলাম, হ্যাঁ তো তারপরে আমাদের একজন রিলেটিভ বললেন আপনার কাছে নিয়ে আসতে। তো বলছে যে সেইগুলো তো ঠিক আছে, এগুলো তো বেসিক ইনফরমেশন তোমরা দিয়েছো আমি বুঝতে পারছি, কিন্তু হচ্ছে যেটা দাওনি সেটা বলো। হ্যাঁ তো তখন ওর মা অঝরে কাঁদতে কাঁদতে ওর বাবাকে বলে যে না, আমার মেয়েকে বাঁচাতে গেলে আমাদেরকে সত্যি কথাটা বলতেই হবে। তখন বলে যে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আপনি তো বুঝতেই পাচ্ছেন, ওই ভদ্রলোককে আর কি মেয়েটির মা বলে যে আপনি তো বুঝতেই পাচ্ছেন যে আমাদের সাথে মেয়েটার এজ গ্যাপ অনেকটা, হ্যাঁ আর আমার হচ্ছে বিয়ের অনেক দিন অব্দি আমার কোনো সন্তান হচ্ছিল না। তো তখন সেইটা দেখে আমার শ্বশুর মশাই খুবই চিন্তায় মানে পড়ে যায় যে একটা আমাদের বাড়িতে একটাও বাচ্চা মুখ দেখতে পারবো না আমরা কোনোদিন। হ্যাঁ তো তখন আমার শ্বশুর মশাইয়ের যে বাবা,
তিনি আর কি হচ্ছে এইরকম প্র্যাকটিস করতেন, ঠিক আছে। তো তিনি হচ্ছে ওনাকে কিছু কিছু মানে আর কি শিখিয়েছিলেন, তো সেইটা থ্রু দিয়ে উনি হচ্ছে ওইরকম বারবার করে কিছু ভালো জিনদের কল করতে থাকেন যে আমাকে প্লিজ হেল্প করুন। আমার সব করে দেখে নিয়েছি, আমার ছেলের বৌমার কোনো সন্তান হচ্ছে না, আর হচ্ছে আমরা খুবই একটা সন্তান চাইছি, খুবই একটা মানে খুবই মান্নাত করে একটা সন্তান চাইছি আমরা, কোথাও থেকে মানে সব জায়গায় মাথা ঠুকো আমরা পাচ্ছি না। হ্যাঁ, আপনারা যদি হেল্প করেন তো খুব ভালো। তো তখন ওই মানে ওই ভালো জিনগুলো আর কি বলে যে দেখো তোমার বাবা, মানে এটা হচ্ছে ওই মেয়েটার দাদুর কথা বলছি, দাদুর যে বাবা ছিলেন বলছে তিনি আমাদের সাথে খুবই মানে আমাদের সাথে তার খুবই ভালো টার্মস ছিল। হ্যাঁ, আমরা তার হয়ে অনেক কাজ করেছি, তো নিশ্চয়ই কেন তোমাকে আমি দেব না। তবে হচ্ছে কিছু জিনিস পেতে গেলে কিছু জিনিস তো হারাতে হয়। হ্যাঁ, এমনি তো সবকিছু সহজে পাওয়া যায় না। তো তবে তোমার দেখো, আমি তোমার বাড়িতে বংশধর মানে সন্তান দিতে পারি, কিন্তু হচ্ছে সেই সন্তান 17 থেকে 18 বছর তার যখন বয়স গণ্ডিতে সে পড়বে, তখন কিন্তু তাকে হচ্ছে আমরা কিন্তু এসে নিয়ে যাব, কারণ সে হচ্ছে আমাদেরই জিনের পরিবারের একজন সদস্য কিংবা সদস্য হবে। তো তাদেরকে মনুষ্য রূপে আমি তোমার বৌমার কোলে পাঠাবো, কিন্তু হচ্ছে তাকে কিন্তু আমি 17 থেকে 18 বছর যখন তার বয়স হবে তখন কিন্তু আমি তাকে নিয়ে যাব আমার সাথে করে। তখন কিন্তু তোমরা না করলে চলবে না যে আমরা দেব না বা আমরা পাঠাবো না, তখন কিন্তু তোমাদেরকে সেই সন্তানটিকে আমাদেরকে ফেরত দিয়ে দিতে হবে, কারণ সে জিনের পরিবারের। আর জিনের পরিবার আর মানে এই হিউম্যানদের হচ্ছে ওয়ার্ল্ড দুটো প্যারালালি চলে তখন, কারণ হচ্ছে ওরা এটাই বলছে যে ওই টাইমটাতে হচ্ছে আমাদের কি হয়, জিনদের মানে একটা বিয়ের টাইম হয় আর কি, 17 থেকে 18 বছর বয়স হয়ে গেলে তখন সেটা বিয়ের টাইম হয় ওদের। তো তখন আমরা কিন্তু ওই সন্তানটিকে ফেরত নিয়ে যাব, তখন কিন্তু ওকে আর আমরা এই মনুষ্য জগতে রাখতে পারবো না, তখন তোমাদেরকে কিন্তু কোনোভাবেই ওকে আটকালে চলবে না। ওকে। এটাই হচ্ছে শর্ত। এই কন্ডিশন তুমি যদি মানতে পারো, তাহলে আমি তোমার বৌমাকে নিশ্চয়ই সন্তান মানে সে সন্তানের সুখ পাবে, এবং তোমাদের বাড়িতেও আলো করে একটা সন্তান আসবে। তো তখন ওরা এতটাই দিশেহারা আর এতটাই কষ্টের মধ্যে, মানে একটা আমাদের সমাজে একটা ট্যাবু হয়ে গেছে যে সন্তান না হলে সেই মহিলাকে অনেক কিছু সহ্য করতে হয়। হ্যাঁ, অনেক কিছু শুনতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। তখন মানে ওর শ্বশুর মশাই দেখে যে না, আমার বৌমা এতটা কষ্ট পাচ্ছে, আমি কিন্তু মানে তখন উনি আর কিছু ভাবেন না, ওরা আর কিছু চিন্তা করে না, তখন উনি ওই শর্তে রাজি হয়ে যায়। তো ঠিক আছে, বেশ ভালো কথা, রাজি হয়ে গেছে। এবার রাজি হয়ে যাওয়ার পর সুন্দর আলো করে এই মেয়েটি আসে। মেয়েটার নাম বারকত। হ্যাঁ, আমি নামটা আগে মানে মেনশন করিনি। জিনের মেয়ে অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি জিনেদের মেয়ে। হ্যাঁ, তো হচ্ছে দিয়ে হচ্ছে ওই ওই জিনটি তার মেয়েকে এর সন্তান রূপে পাঠায়, ঠিক আছে। তো তো মেয়েটা হয়, মেয়েটার নামটা আমি মেনশন তখন করতে ভুলে গেছিলাম প্রথমে। মেয়েটার নামও ওরা খুব সুন্দর একটা নাম দেয়, বরকত বলে নাম দেয়। তো মেয়েটার নাম বরকত অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো ওই বরকত আসে ওদের জীবনে, ওদের জীবন খুব খুশি আর সত্যি সমৃদ্ধিতে ভরে যায়, ওদের জীবনে কোনো অভাব থাকে না মেয়েটা আসার পর থেকে। তো সবকিছুই নর্মাল, মেয়েটার কিন্তু কোনো কিছু মনে নেই যে ও বা মেয়েটার মধ্যে কিন্তু আগাগোড়া থেকে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভিতরে কোনো অন্য কিছু ভাব কিন্তু নয়। ও যেই 17th ওর বার্থডে ক্রস করেছে, তারপর তারপর থেকেই ওর কিন্তু এই শরীর খারাপ, আর তারপরে এই ব্যাপারগুলোর মধ্যে এসছে, ঠিক আছে। কিন্তু ওকে কিন্তু কেউ পজেস করেনি, কিন্তু মানে ব্যাপারটা আমি বোঝাতে পারছি, ওকে কিন্তু কেউ প্রসেস করেনি। যে ওরা যে বলেছিল যে 17 থেকে 18 বছর বয়সে ওকে আমরা আমাদের জগতে নিয়ে যাব, তো ওর মধ্যে অটোমেটিক্যালি ওগুলো চলে এসছে। কারণ জিনটা হয় কি, যেগুলো গুড সোল হয় তারা খুব ভীষণ কিন্তু আল্লাহর সাথে কানেক্টেড থাকে, এক্স্যাক্টলি ঠিক আছে। এক্স্যাক্টলি।
ভীষণ ভাবে আল্লাহর সাথে কানেক্টেড থাকে। তারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, তাদের হচ্ছে কোনো রকম নোংরা, ওরা মানে নোংরা জায়গায় ওরা থাকতে পারবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে ওরা নিজেদেরকে সবসময় কভার করে রাখে। ওরা নামাজও পড়ে। হ্যাঁ, 4 বেলা নামাজ পড়ে, ওরা 4 বেলা নামাজ পড়ে। আর ভীষণ ভাবে মানুষের থেকে ভীষণ পাংচুয়াল হয় ওরা, টাইম বলো বা সবকিছুতে বলো, রোজা রাখে। তো এই জিনিসগুলো তখনই ওর মধ্যে ডেভেলপ হয়েছিল, ওর কিন্তু কোনো কোনো ওকে কেউ প্রসেস করেনি। আর সেইটা কিন্তু ওই ভদ্রলোক, এই ভদ্রলোক ফার্স্ট দিনই কিন্তু ধরে নিয়েছিলেন, তার জন্যই কিন্তু উনি স্মাইল করেছিলেন যে এটা যেটা তোমরা যেটা ভাবছো তার থেকে অনেক ডিফারেন্ট, অনেক আলাদা ব্যাপার, তোমরা সত্যিটা বলবে আমাকে। সেদিনকে ওই জন্য এনাকে বলেছিল। প্লাস উনি তো তারপরে ওই ওনার এই পুরো ঘটনাটা একদিনের পুরো স্টাডি করেছেন, নিজে বুঝেছেন ব্যাপারটাকে। তো বলছে এই হচ্ছে ব্যাপার। তো বলছে আমরাও জানতাম না, ওই বারকাতের মা বাবাও হচ্ছে জানতো না যে হচ্ছে এই এই ঘটনা, যে ও জিনের পরিবারের মেয়ে সেটা জানতো না। হ্যাঁ, ওর শ্বশুর মশাই কিন্তু কোনোদিন বলেনি, হ্যাঁ রিভিল করেনি ব্যাপারটা। কিন্তু যখন ওর শ্বশুর মশাই আর কি 2014-তে যখন মারা যাচ্ছেন, তখন ওর হাজবেন্ডকে আর ওনাকে বলে গেছেন যে দেখো এই ব্যাপার, হ্যাঁ আমাদের যে ঘরে যে মেয়ে সন্তান সে হচ্ছে কিন্তু এইভাবে, আমি কিন্তু জিনদের কাছ থেকে চেয়েছিলাম, হ্যাঁ ওনারা, তোমার কষ্ট আমি দেখতে পাইনি বৌমা, তো তোমার কষ্ট পেরে আমি হচ্ছে ওই জিনদের কাছ থেকে প্রার্থনা করে এই মেয়েকে আমরা পেয়েছি। এই মেয়ের যখন 17 বছর বয়স হবে তখন কিন্তু ওরা এসে মেয়েকে কিন্তু নিয়ে যাবে, তোমরা কিন্তু না করতে পারবে না। এবার যা হয়, মা বাবা কি ছাড়তে পারে সে তার সন্তানকে? তার মনে হচ্ছে এইসব কি বাবা ভুলভাল উজবুক বকছে। হ্যাঁ, বাবার হয়তো মানে লাস্ট জীবনে হয়তো মাথা খারাপ হয়ে গেছে। তো এইসব ওরা মানেই নি, ওরা কথাটাকে মানেই নি, গুরুত্বই দেয়নি। দিয়ে তো তারপর 2 বছর কেটে গেছে, তো 3.5 বছর কেটে গেছে, তো ওরা ওদের খেয়ালই নেই যে এই ব্যাপারটা হতে পারে। আর ওরা সত্যিকারে এই ব্যাপারটা মানেই নি যে এরকম কিছু হতে পারে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে তখন এবার বলছে যে এবার এবার কি করণীয় আমাদের। তো আমাদের মেসোমশাই বলছে যে ঠিক আছে, আমি পুরো ব্যাপারটা শুনলাম। এবার হচ্ছে ব্যাপার কি, যে দেখো আমি শুধু ওদেরকে কনভিন্স করতে পারি, চেষ্টা করতে পারি কনভিন্স করানোর, কিন্তু এদের এদের সাথে কোনো টার্মস এন্ড কন্ডিশন যদি হয়, কোনো শর্ত যদি হয়, মানে মানুষ কোনো শর্ত যদি জিনের সাথে করে, তখন সেই শর্তটা ওরা কিন্তু পুরো করেই, ওরা এতটাই মানে হয় যে না হলে কিন্তু অনেক কিছু খারাপ হয়ে যাবে। মানে ও এ তো এর সাথে তো হবে, মেয়েটির সাথে তো বরকতের সাথে তো যা হবার হবেই, প্লাস তোমাদের সাথেও হবে। হ্যাঁ, তো তখন বলে যে না না, কিছু করুন কিছু করুন, আমার মেয়েকে যেভাবেই হোক, আমি কি করে দিয়ে দেবো আমার সন্তানকে, কি করে আমার চোখের সামনে আমার সন্তান চলে যাবে। তো খুব মানে ওর মা খুব কান্নাকাটি করতে থাকে, খুব কান্নাকাটি করতে থাকে, বাবাও কান্নাকাটি করতে থাকে, বলে আমরা আমরা এই বুড়ো বয়সে কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় যাবো, আমরা এই শোক নিতে পারবো না। খুব হাতে পায়ে ধরার পর তখন ওই বলে যে ঠিক আছে বসো, আমি ওদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। তখন ওই মাটির মানে বরকতের মায়ের নাম নিয়েই হচ্ছে, আবার ওই যে আমি বললাম যে উনি নাম নিয়েই কিছুটা কাজ করেন, মানে মায়ের নাম নিয়ে কাজ করেন। তো মায়ের নাম, ওই বরকতের মায়ের নাম, দাদির নাম নিয়ে হচ্ছে ওই পুরো ওনাদের ডেট অফ বার্থ নিয়ে উনি একটা ছক করেন, ওইভাবে ওই ওনাদের সাথে কানেক্ট করেন। তো ফার্স্টেই হচ্ছে জিন, যে বরকতের যে মানে জিন ফাদার, হ্যাঁ সে ফার্স্টে আসে, তারপরে তার 3 ভাই আসে। ঠিক আছে, এইবার হচ্ছে যে বাবাটি ছিল, সে হচ্ছে প্রথমে তো বলে যে না এইরকম আমার ওনার শ্বশুরের সাথে আমাদের এরকম কমিটমেন্ট হয়েছিল, আমাদের মেয়েকে তো আমরা নিয়ে যাবই এখন আমাদের, কারণ আমাদের ওই প্যারালাল যে জিনেদের ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে তো ওর এখন তো বিয়ের বয়স হয়ে গেছে, ওকে তো আমাদেরকে নিয়ে যেতে হবে, ও তো ওই ওয়ার্ল্ডে থাকবে, ওইখানে তো থাকতে পারবে না, ওইখানে তো সার্ভাইভই করতে পারবে না এদের সাথে। হ্যাঁ, তো তখন বলে যে না দেখো তুমিও তো বাবা, এও এক বাবা, এ এক মা, তুমি এর কোল খালি করে দিও না এইভাবে। এরা তো এই ব্যাপারটা জানতো না যে এরকম তোমার ওর শ্বশুরের সাথে কি টার্মস এন্ড কন্ডিশন তোমার হয়েছে। তো বলছে যে সেটা তো আমি জানি না।
সেটা তো আমরা বলতে পারবো না। তো এরকম রাগারাগি ভীষণ কনভারসেশন চলছে। ওই তিনটি যে সেই তিনটি ভাই তো ভীষণ মাথা গরম যে না আমাদের বোনকে তো আমাদের এখানে আমরা ছেলে রাখতে তো পারবো না। হ্যাঁ, তারপরে এরা ঠিকঠাক করে থাকে না, এরা হচ্ছে কি সব খাওয়া দাওয়া ঠিকঠাক করে করে না, এরা হচ্ছে নামাজি নয়, এরা হচ্ছে ভালো করে প্রসাব করে না, কভার করে না, আমার বোনকে এইভাবে থাকবে নাকি? আর এটা হতেই পারে না, অসম্ভব ব্যাপার। হ্যাঁ, তো তখন খুব ওরা রেগে আছে, ওরা কিছুতেই মানতেই রাজি নয়। তো দিয়ে তারপর বলে এই মানে আমাদের যে মাসিমশাই আছে উনি বলে যে ঠিক আছে আমি চেষ্টা করছি এদেরকে কন্ট্রোল করা, তুমি আজকেও একে নিয়ে যাও, এরপর হচ্ছে 7 days পর আবার তুমি 7 দিন পর আবার আসো, তখন আমি দেখছি কি করা যায়, এর মাঝখানে কিছু সলিউশন বার করা যদি যায়। তো ওই 7 দিন ধরে উনি কন্টিনিউয়াসলি ওদেরকে হচ্ছে ডাকেন, বোঝানোর চেষ্টা করেন, কনভারসেশন করে 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 বোঝানোর চেষ্টা করেন। আলটিমেটলি ওর বাবা, যে জিন বাবাটি, সে হচ্ছে বোঝে। ঠিক আছে, সে বোঝে যেহেতু মানে ওকে একটা ইমোশনাল গ্রাউন্ডে বোঝানো হয়েছিল যে দেখো তোরাও তো পেরেন্টস, ওরা কি করবে, ওদের তো আবার সেই কোল শূন্য হয়ে যাবে। তো উনি উনি বোঝেন। ঠিক আছে, তো তারপর হচ্ছে ওই 3 ভাইকে তো বোঝানো অসম্ভব। তো তার মধ্যে ফার্স্ট ভাইটা বলে যে ঠিক আছে, হ্যাঁ ও থাকুক ওর মতো করে, কিন্তু ওর হচ্ছে এইরকম শরীর খারাপ ওর লেগেই থাকবে, ও যদি এই ওয়ার্ল্ডে থাকে তাহলে ওর এরকম শরীর খারাপ লেগেই থাকবে যেটাতে আমরা কেউ কিছু করতেই পারবো না। ওরকম বমি হবে, কখনো কখনো পায়খানা হবে, কখনো কখনো ওর মানে শরীর আরো দুর্বল হয়ে যাবে, কখনো মানে এরকম বিভিন্ন মাথা ব্যথা করবে, বিভিন্ন টুকটাক টুকটাক সর্দি কাশি জ্বর লেগেই থাকবে ওর এরকম। মানে ওটাতে আমরা কেউ কিছু করতে পারবো না, কারণ ও এই ওয়ার্ল্ডের নয়, তাই ওকে এইগুলো সাফার করতেই হবে, সাফারিং এর মধ্যে দিয়ে যেতেই হবে। সেকেন্ড যে ভাই আর থার্ড ভাই সে তো মানবেই না, নাচর বান্দা। থার্ড ভাই তখন যেটা সেকেন্ড নাম্বার ভাই সে হচ্ছে তখন বলে যে ঠিক আছে, হ্যাঁ আমাকে কিছু দিতে হবে, তাহলে হচ্ছে আমি স্যাটিসফাই হব। আর হচ্ছে ওর কিন্তু কোনোদিন কোথাও এরা বিয়ে দিতে পারবে না, কারণ ওর 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 বিয়ে আর সমস্ত কিছু আমাদের এই জিনদের হচ্ছে জগতেই হবে। হ্যাঁ, এইখানে এই জগতে হবে না, এরকম তো কোথাও, কিন্তু তাহলে কিন্তু ওর যে যার সাথে বিয়ে হবে তারও ক্ষতি হবে, তার বংশেরও ক্ষতি হবে, এর তো হবে হবে। হ্যাঁ, তো তখন বলে যে ঠিক আছে তুমি তাহলে কি স্যাক্রিফাইস নেবে। তো তখন বলে যে হ্যাঁ আমি একটা স্যাক্রিফাইস বলতে, যে কবরস্থানে যখন হচ্ছে ফ্রেশ কোনো মানে পুঁতে গেছে এরকম ফ্রেশ কোনো লাশ, তার মাথার কাছ থেকে যে মাটি, সেই মাটি নিয়ে এসে, হ্যাঁ তার উপরে হচ্ছে যে কোনো একটা মানে পশুকে রেখে তাকে স্যাক্রিফাইস করতে হবে এবং সেই রক্ত আমাকে দিতে হবে, সেটাই হচ্ছে আমার স্যাক্রিফাইস থাকবে। আর হচ্ছে এর যেন কোথাও কোনোদিন বিয়ে না দেওয়া হয়, এইটা, এই দুটো শর্ত। আর হচ্ছে থার্ড ভাই সে তো মানছেই না, কিছুতেই মানছে না, কিছুতে তাকে হাজার কিছু করার পর সে মানছে না। তখন উনি একটা অপশন করেন যে হচ্ছে ওকে উনি মানে লাস্ট আর কিছু করার ছিল না, ওকে উনি বন্দি করে। আর বাকি তো এরা মেনেই গেছিল এইগুলো করাতে। তো এই পরিবারকে দিয়ে ওই সব বলার, যেদিনকে আমরা গেছি সেই দিনকে আর কি এইসব চলছে। হ্যাঁ, উনি এর মাঝখানে 7 দিনের মাঝখানে এইসব কথা কনভারসেশন ওদের সাথে করে নেয়, দিয়ে সেই দিনকে আর ডেকেছে। তো তার আগেই আমরা তো না বলে চলে গেছিলাম, তো ওরা ওদের সাথে এরকম চলছে সেদিনকে। তো মেয়েটাকে আবার যথারীতি শোয়ানো হয়, মাথার কাছে হচ্ছে ওই পুরো ফ্যামিলিটা আসে, জিনের ফ্যামিলিটা আসে, দিয়ে ওর বাবাকে তো ফার্স্টে বলে, মানে বাবা তো এগ্রি হয়ে গেছিল, কনভিন্স হয়ে গেছিল। তারপরে ওই ভাই, যে ফার্স্ট ভাইটা যার শর্ত বলে, যার যেটা বলেছিল আর কি, যে তো সারা জীবন শরীর খারাপ লেগেই থাকবে কিছু না কিছু। হ্যাঁ, তো সেটাও বলা হয় ওদেরকে, মানে যেটা এই এই জগতে যে ফ্যামিলি তাদেরকে বলা হয় যে এর শরীর খারাপ লেগেই থাকবে। হ্যাঁ, এর কিছু করতে পারবে না, কোনো ডাক্তার বদ্যি হাকিম কবিরাজ কেউ ঠিক করতে পারবে না, টুকটাক টুকটাক শরীর খারাপ হবে আবার নিজেই ঠিক হবে, এরকম এরকম ভাবেই ও চলবে যতদিন ও মানে স্বাভাবিক মৃত্যু বরণ না করে। হ্যাঁ, তো তারপর হচ্ছে সেকেন্ড ভাই যেটা কন্ডিশন দেয় সেইটার জন্য এদেরকে বলা হয় যে তোমরা যাও, এরকম এরকম দিয়ে ওইটা নিয়ে আসো, তারপরে আমরা একটা স্যাক্রিফাইস করব।
যে কোনো জিনিসের একটা স্যাক্রিফাইস দেবো, তার ব্লাড একে দিতে হবে। তো সেইটা প্রসেসটা হয়, কিন্তু থার্ড ভাই তো কিছুতেই মানছে না, একটু উপদ্রব দেখাচ্ছে। তো তখন হচ্ছে ওকে ওনারা ওই মেসোমশাই হচ্ছে আর কি নিজের মন্ত্র শক্তি দ্বারা আর কি বন্দি করে। হ্যাঁ, তো দিয়ে এবার ও তখন তো শুয়ে আছে। এইবার এই প্রসেস গুলো সব হয়ে গেছে, দিয়ে শুয়ে আছে। মেয়েটা তো মেয়েটার উপর দিয়ে এতদিন যে ধকল গেছে, একটু হলেও রিলিফ পেয়েছে। তো ওরা বসে আছে, তো তখনই হচ্ছে তো এই আমরা চলে আসি। এবার আমাদের সাথে যেটা হয়, এই ঘটনাটা শেষ হতে হতে মানে বিশ্বাস করবে না, তখন এত গরম ছিল। হ্যাঁ, তার 5 মিনিট এই গোটা কাহিনীটা যখন আমাদেরকে বলে এই মুহূর্তে এই পজিশনে এসে শেষ করলেন, তখন হচ্ছে মানে অঝরে বৃষ্টি আর মানে বলতে পারি মানে এক একটা বড় বড় সাইজের হচ্ছে শিলা পড়তে থাকে। মানে শিলাবৃষ্টি যেমন হয় আমাদের এখানে আসানসোল দুর্গাপুরে কিন্তু হয় শিলাবৃষ্টি, ঠিক আছে, হয় না তা না, কিন্তু হুম। ওই রকম ভয়ঙ্কর হচ্ছে পাথর পড়া, বরফ পড়া আমি কোনোদিন দেখিনি। মানে আমাদের মাথার উপর যে টিনের চালটা ছিল, মানে অ্যাসবেস্টসের চালটা ছিল, সেই চাল মানে অ্যাসবেস্টস উড়ে চলে গেল, ফুটো হয়ে গেল রীতিমতো, ঝরঝর করে জল পড়ছে। আমরা তো মানে ও যেই চেয়ার গুলোতে বসেছিলাম, সেই চেয়ার গুলো মাথায় নিয়ে আমরা ওই চেয়ারের তলায় ঢুকে গেছি, যে মানে মাথাটা জাস্ট মানে যাতে বাঁচাতে পারি, নাহলে ওই পাথর পড়ে মাথা ফেটে যাবে। এক্স্যাক্টলি। আমরা যে গাড়িটা নিয়ে গেছি, সে গাড়ির পুরো মানে পুরো বড় বড় পাথর পড়ে পুরো ডেন্ট বসে গেছে গোটা গাড়িটাতে, ঠিক আছে। এরপর যখন ও প্রায় আধা ঘন্টা মতো ওরকম ঝড় বৃষ্টি হলো, দিয়ে আমরা যখন বাইরে এসে দেখছি, বিশ্বাস করবে না, শুধু ওই ঘরটার উপরেই ওই রকম বৃষ্টি হয়েছে, আর বাকি কোথাও হয়নি, বাকি কি কোথাও বলছো হয়নি, এটা? ইভেন পাশের ইয়েটাতেও হয়নি। মানে এটা বলতে পারো যে ওনারা চায় না যে যে ওনাদের ব্যাপারে ডিসকাশন করি, বুঝলে তো। হ্যাঁ, আর মানে আর এটা একদম মানে খাঁটি কথা। কারণ যখন থেকে এই গল্পটা আমি তোমাকে বলবো বলে ঠিক করেছি, তুমি বিশ্বাস করবে না, আমার আহ, এই 3-4 দিনের মধ্যে আমার 2বার হাত কেটেছে, 1বার হাত পুড়েছে। ইভেন তোমার বাচ্চারও হাত কেটে গেছিল। হ্যাঁ, ইভেন আমার বাচ্চারা হাত কেটে গেছে। মানে মানে আমি 3-4 দিনে আমি এটা ফেস করলাম, মানে ওরা চায় না যে ওদের ব্যাপারে খুব একটা বেশি ডিসকাশন হোক। তো যাই হোক, তারপরে আমরা আবার, এটা তো 2017-তে ওই দিনকে ওই ঘটনা দেখার পর, বিশ্বাস করো ওইটা শোনার পর, ওই ঘটনা দেখার পর আর কোনো স্বাভাবিক সুস্থ মানুষ ওইখানে দাঁড়াবে বলে চিন্তা করে না। তো আমরা ওখানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বলি যে আমরা পরে একদিন আসবো, আবার ভালোভাবে কথাবার্তা হবে। হ্যাঁ, আজকে আমরা চললাম, মানে আমরা যে কিভাবে হুম। ওখান থেকে হুম। বেরিয়ে এসেছি আমরা জানি। মানে আমি দেখছি এবারে ওই ওই কোয়ার্টারের পাশের যে জমিটা বাদ দিয়ে যে কোয়ার্টারটা, ওই কোয়ার্টারে কিছুই নেই, পুরো শুকনো, একদম শুকনো, মানে কি খটখটে রোদ পড়ে আছে, আর ওইখানে বৃষ্টিতে শিলাতে ভরে গেছে। মানে আমরা একটা ভিডিও করেছিলাম, আমাকে আমি যদি কোনোদিন রিকভারি করতে পারি, তো আমি ওই ভিডিওটাও তোমাকে আমি সেন্ড করে দেবো, যে ভিডিও করেছিলাম। দেখা যাচ্ছে যে বাইরে শুধু ওই কোয়ার্টারটার উপরেই বৃষ্টি আর ওরকম বড় বড় শিলা পড়ছে। তো আমরা তো তারপরে চলে আসি, দিয়ে হচ্ছে চলে এসে 2017-তে চলে আসি। তারপরে তো ওনার সাথে আমাদের পরে আবার কন্ট্যাক্ট হয়েছিল, কিন্তু দু হাজার হুম। কুড়িতে আবার আমরা যাই, ঠিক আছে। তো সেই দিনকে আউট অফ কিউরিওসিটি আমি জিজ্ঞেস করি যে আচ্ছা আঙ্কেল, ওই বরকত কেমন আছে। হ্যাঁ, তো মানে মেসোমশাইকে জিজ্ঞেস করি যে বরকত কেমন আছে। তখন বলে যে মা বলো না, ওরা পরে একটা ভুল করে দিয়েছিল। হ্যাঁ, ওরা ওই মেয়েটার যখন আমি তো এইসব সবকিছু সেটেল করে ওকে দেহ বন্ধনও দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই যেটা ওরা বলেছিল সেরকম তো ওর সাথে হচ্ছিল, ওই যে হচ্ছে একটু একটু ওর মানে একটুতেই ও মানে শরীর খারাপ পড়ে যেত, আবার নিজের থেকে ঠিক হতো, আবার এই হতো, তো এই নিয়ে চলছিল। তবে ও পড়াশুনো করছিল, হ্যাঁ, মোটামুটি ও বেশি মেন্টাল চাপ দিতে পারতো না ওকে, ওকে মোটামুটি একটা পড়াশোনা ও করে ও নিজের টুকটাক এখানে
টিউশন পড়াতো, ভালো নাচতে পারতো, তো ও সেই নাচ শেখাতো ঘরের মধ্যেই। তো কিন্তু ও নিজের লাইফটাকে আস্তে আস্তে ঠিক করে নিয়েছিল, কিন্তু এই যে এরা মানে বাড়ির আত্মীয় স্বজন একটু বেশি বুঝে যায় না সবাই, তো ওর মা বাবা বারণ করা সত্ত্বেও ওর মানে আশেপাশের আত্মীয় স্বজন, চাচাতো মামাতো এরা সব মিলে বলে যে না, মেয়ের বয়স হচ্ছে, আমরা এতদিন পর্যন্ত মেয়েকে ঘরে রাখতে পারবো না, তুমি মেয়েকে বিয়ে দাও। যেই বিয়ের কথাবার্তা ঠিক হয়, ওরকমই শরীর খারাপ টরীর খারাপ হচ্ছিল ওর, কিন্তু বিয়ের কথাবার্তা ওর ঠিক হয়। ঠিক হওয়ার পর ওর হচ্ছে বিয়ের ডেটও চলে আসে, ওর মেহেন্দিও হয়ে যায়, হালদিও হয়ে যায়। হালদির দিন রাত্রেবেলা যখন ও হচ্ছে ঘরে গিয়ে দরজা দিয়ে যখন শোয়, পরের দিন যখন ওকে, যেদিনকে ওয়েডিং আর কি, যেদিনকে হচ্ছে তখন ওর মা ডাকতে যায় আর কি, পরের দিন ওকে ওই ঘরে আর কি হ্যাং কন্ডিশনে দেখে। তো মানে ও নিজেকেই শেষ করে নেয়। এই হচ্ছে একটা মানে মর্মান্তিক পরিণতি। প্যাথেটিক ব্যাপার জাস্ট। হ্যাঁ, মর্মান্তিক পরিণতি। মানে আলটিমেটলি কি বলতো, ওরা তো বলেই ছিল না যে একটা শর্ত ভঙ্গ করেছো, এত কিছু ওই মেসোমশাই করে দিলেন ওদেরকে, মেয়েটাকে ওদের কাছে মানে থাকার একটা ব্যবস্থা করে দিলেন, কিন্তু ওই সমাজ, সমাজটা কি ডেঞ্জারাস আমার মনে বলবো যে যে কোনো ভূত প্রেত আত্মা জিন পিশাচের থেকে সমাজের মানুষ বেশি ডেঞ্জারাস একটা মেয়ের জন্য। হ্যাঁ, ওই যে কেন এতদিন অবধি ফেলে রাখবে মেয়েকে, কেন, কি কি দরকার আছে, ও হয়ে থাকে ওই সব, হ্যাঁ এরকম বলে 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 মাথা খারাপ করলো। বাড়ির লোকজন হচ্ছে বিয়ে ঠিক করলো, দিয়ে ও বিয়ে তো পজিশনে পৌঁছাতেই পারলো না। যাই হোক, ও নিজেকে তো যেভাবেই হোক একটু সামলে নিয়েই ছিল। তো মেয়েটার এমনিতেও জীবনে কষ্ট পেলো, তারপর তো ওর মর্মান্তিক একটা পরিণতি হলো। দিয়ে ও আর আর তো বাঁচানো গেল না, দিয়ে ও মানে তো তখন তো ডেথ অবস্থায় ওকে মানে পেয়েছিল ওরা। দিয়ে মনটা ভারী হয়ে গেল আলটিমেটলি নিয়ে ঘটনাটা গেল। শুনে। হ্যাঁ, আলটিমেটলি ওকে নিয়ে গেল। তো আমিও যখন এই খবরটা শুনি তখন আমি অ্যাকচুয়ালি মেয়েটাকে দেখেছিলাম চোখের সামনে, ওরকম শুয়ে থাকতে, বেশ মিষ্টি মেয়েটা দেখতে, শ্যাম বর্ণের মধ্যে ছিল কিন্তু কার্লি চুল, শর্ট হেয়ার, বেশ পাতলা চিমছাম চেহারা, ভালো সুন্দর। তো আমারও খুব শুনে খুবই আমারও ভারাক্রান্ত লাগছিল। তো এই মানে কি বলবো আর, এটাই এটাই হচ্ছে ওর নিয়তি পরিণতি, আজ নয়তো কাল ওকে মানে নিয়েই গেল আর কি। তো বেসিক্যালি এই ঘটনাটা যেরকম মর্মান্তিক ছিল, তুমি দুর্গাপুরের আর একটা ঘটনা শেয়ার করছিলে। আহ এই ঘটনা তার থেকেও বেশি প্যাথেটিক, রাইট? হ্যাঁ, খুবই টেরিফিক একটা এক্সপিরিয়েন্স। কি হ্যাঁ খুব ঘটেছিল সেটা টেনশন। আমাকে একটু বলো। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যে শীতকালে উইন্টার ভ্যাকেশনে আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার হাজবেন্ড আর কি তার মামা বাড়ি দুর্গাপুরে যায়। তো এরকম আর এই ঘটনাটা হয়েছিল মানে আমি তোমাকে বলে দিই, ওই 98 এর কাছাকাছির একটা ঘটনা, ঠিক আছে? তো তখন হচ্ছে উইন্টার ভ্যাকেশন পড়েছে, এবার হচ্ছে এরা আসানসোল থেকে দুর্গাপুর যাচ্ছে মামা বাড়ি। তো এই যে আমরা যেরকম যাই আর কি হচ্ছে সামার ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশনে। তো যখন ওই কলোনিতে ঢুকছে, আর আমার দাদু ভাই আর কি মানে আমার হাজবেন্ডের দাদু আর কি, উনি হচ্ছে কাজ করতেন একটা খুব ভালো গভর্নমেন্ট ফার্মে, আর সেখান থেকে ওনাকে এই কোয়ার্টার্স গুলো অ্যালট করা হয়েছিল আর কি। তো তারপর ওইখানে যারা ওই কোম্পানিতে কাজ করতো, তো সেমি গভর্নমেন্টের আন্ডারে ছিল, গভর্নমেন্ট আন্ডারটেকিং, তো হচ্ছে সেই তারাই কিন্তু এই কোয়ার্টার গুলো পেতো। তো ওইটা একটা কলোনির মতনই ছিল। তো কলোনির যখন গেট দিয়ে ঢুকছে তখন হচ্ছে দেখছে খুব ভিড়, খুব প্রচন্ড ভিড়। তো কি হয়েছে যে না, শোনা যাচ্ছে যে একটি ছেলে, খুব অল্প বয়সী একটি ছেলে, হ্যাঁ সে হচ্ছে কোনোভাবে গায়ে আগুন লেগে মারা গেছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল। তো তখন আমার শাশুড়ি মা বলছে কোন ছেলে, কোন ছেলে, কি হয়েছে, ব্যাপারটা বুঝতে পারছে না এত ভিড়ের মাঝখানে। জাস্ট গেটের থেকেই প্রচন্ড ভিড় হয়ে গেছে, একটা অল্প বয়সী ছেলে একটা মারা গেছে এরকম। হ্যাঁ, তো সবার মধ্যে একটা উত্তেজনা, হ্যাঁ অনেকে কান্নাকাটি করছে, ভেঙে পড়ছে, মানে কান্নায় ভেঙে পড়ছে মোটামুটি গোটা পাড়া। হ্যাঁ, তো তখন আমার শাশুড়ি মা ভালো করে জানতে পারে যে একদমই তাদের অপোজিট যে ফ্ল্যাটটা মানে কোয়ার্টারটা যাদের ছিল, ওই
ওই বাড়ির ছেলে নাকি এরকম স্টোভ বাস্ট করে মারা গেছে, তাও এখানে নয়, তাদের গ্রামের বাড়িতে, যেটা হচ্ছে বড়জোড়াতে। ঠিক আছে, দুর্গাপুর থেকে বড়জোড়া ওদের গ্রামের বাড়ি, বড়জোড়াও বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে। তো হচ্ছে ওইখানে গ্রামের বাড়িতে মারা গেছে, তো এরকম স্টোভে সকালবেলা কিছু করতে গেছিল, ওইটা বাস্ট করেছে, দিয়ে ওই ছেলেটির গায়ে আগুন লেগে যায় এবং তার অলমোস্ট 95% বার্ন, এবং ওনাকে বাঁচানো যায় না, হসপিটাল নিয়ে যেতে যেতে ওনাকে ডেথ ডিক্লেয়ার করে দেওয়া হয়। তো তারপর হচ্ছে তখন আমার শাশুড়ি মা বলে, মানে কান্নায় তো ভেঙে পড়ে আমার শাশুড়ি মা, কারণ বলছি ওই বাড়ির যে ছেলেটি ছিল তাকে আমার শাশুড়ি মা ভাই ফোঁটা দিত, এবং নিজের ভাইয়ের থেকে, যেহেতু এদের কোনো ভাই নেই, নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতো। ঠিক আছে, নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতো, মানে ও নিজের বাড়িতে না যতক্ষণ থাকতো, আমাদের মানে আমার মামা বাড়িতে, মানে হাজবেন্ডের মামা বাড়িতে বেশি টাইম স্পেন্ড করতো এদের সাথে। হ্যাঁ, খাওয়া দাওয়া নাওয়া ধোয়া সবকিছুই এদের সাথে, মানে ছোটবেলায়। তো ওনার নাম ছিল রিনি। ঠিক আছে, রিনি ওনার নাম ছিল। তো যে রিনি মারা গেছে এইটা যখন শুনেছে, তখন মানে আমার শাশুড়ি মা কি বলবো, মানে সে তো অজ্ঞান হয়ে যাবার মতো, যে কি শুনলাম আমি এসে, আমি এই তো মানে হাসি খুশি একটা দিন কাটাবো, এখানে মজা করবো এসেছি, হ্যাঁ, তার ঢুকতে না ঢুকতে এইটা কি শুনলাম আমি, মানে সিরিয়াসলি আর পারছে না মানে নিতে, ও মানে প্রায় অজ্ঞান হয়ে যাবে। তো তারা তো কান্নাকাটি করে, ওদেরকে তো তাও সামনে আমার দাদু ভাই, দিদু, মাসি, আবার মাসিরাও এসছে কলকাতা থেকে, মানে আমার শাশুড়ি মারা দুই বোন, তো মাসি শাশুড়ি তার দুই ছেলেকে নিয়ে এসছে কলকাতা থেকে। তো সব কান্নাকাটি করছে, সব চলে গেছে। এবার সারাদিন ধরে এই পাড়াতে একই কথা আলোচনা হচ্ছে। এবার ওকে তো ওই পোস্টমর্টমে যাবে, ময়নাতদন্ত হবে, তারপরে বডি আসবে, বডি বাঁকুড়া থেকে আসতেও লেট হচ্ছে অনেকটা, তো বিকেল হয়ে গেছে প্রায় সন্ধে সন্ধে। তো তখন বডি এসছে, এরা তো দেখে তো ভীষণ কান্নাকাটি, মানে আর মানে পারছে না নিজেদেরকে মেন্টালি ধরে রাখতে। তো তখনকার দিনে ব্যাপারটা কি জানো তো, কৌস্তব, ওই আজকালকার মতো ওই 11টা 12টা অব্দি কেউ জেগে থাকতো না। হ্যাঁ, 11টা 12টা মানে তখনকার দিনে অনেকটাই রাত। মাঝরাত পুরো। হ্যাঁ, মাঝরাত্রির বলা চলে। হ্যাঁ, তো তখন ওদের এবার ওই আস্তে আস্তে করতে করতে বিকেল 6:30 বা 7টা বেজে গেছে। তারপরে তো ওকে ওনার দাহ সৎকারের জন্য ওনাকে নিয়ে চলে যাওয়া হয়। তো তারপরে এরা কি করবে, এরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে সব, 8:30 9টার দিকে সব শুয়ে পড়েছে, শীতকালের রাত। এবার কি হয়েছে, আমাদের এবারে কোয়ার্টারের বর্ণনা দিই। কোয়ার্টারটা হচ্ছে আমাদের যে মামাবাড়ি কোয়ার্টারটা, সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। ঠিক আছে, আর ওদের কোয়ার্টারটা একদম সামনের সেকেন্ড ফ্লোরে, একদম সামনাসামনি, মানে জানলা খুললে, এদের জানলা খুললে ওদের কোয়ার্টার দেখা যাবে, ওদের জানলা খুললে আমাদের কোয়ার্টার দেখা যাবে। তো হচ্ছে সেকেন্ড ফ্লোরে, আর ঢুকেই ফার্স্টে কি আছে, ঢুকেই ফার্স্টে বাথরুম, তারপরে কিচেন, তারপরে একটা বড় ড্রয়িং কাম হচ্ছে রুম, আর হচ্ছে ভিতরে একটা বেডরুম। তো ভিতরে বেডরুমে হচ্ছে আমার দাদু আর দিদু ভাই শুয়েছে আর কি। আর বাইরের যে রুমটা, সেই রুমটা হচ্ছে নিচে বিছানা করে আমার শাশুড়ি মা, মাঝখানে হচ্ছে ওই আমার হাজবেন্ডের ছোট ভাই, মানে আমার শাশুড়ি মায়ের মানে মাসি শাশুড়ির ছোট ছেলে, আর আমার মাসি শাশুড়ি, তিনজন নিচে বিছানা করে শুয়েছে। আর উপরে হচ্ছে বিছানাতে আমার হাজবেন্ড আর হচ্ছে তার যে মাসি শাশুড়ির যে বড় ছেলে, সে শুয়েছে। তো এইবার হচ্ছে মোটামুটি 9টার সময় ওরা শুয়ে পড়েছে। তো এই গল্প করতে করতে আর সারাদিনের এত ক্লান্তি ভাব, কান্নাকাটি হয়েছে, এমনি কান্নাকাটি করলে দেখবে একটু ঘুম ঘুম পায়, ঠিক আছে, চোখটা ভারী হয়ে যায়। হ্যাঁ, তো তারপর ওই কখন করতে করতে আমার শাশুড়ি মা শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে, আর মাসি শাশুড়িও ঘুমিয়ে গেছে, বাচ্চাগুলোও সব শুয়ে পড়েছে। দিয়ে হঠাৎ করে আমার যে মাসি শাশুড়ির যে ছোট ছেলে, সে না ওই ঠেলছে, আমার মাসি শাশুড়িকে ঠেলছে, ও মা ওঠো না, ওঠো না, হ্যাঁ দেখো না মামনি কি করছে, মানে আমার শাশুড়ি মাকে মামনি বলে। হ্যাঁ, দেখো না মামনি কি করছে, দেখো না মামনি কি করছে, মানে ও অতটাই ছোট, 7-8 বছরের একটা ছেলে, ও হচ্ছে বুঝতে পারছে না যে কি হচ্ছে। তখন ওর মা বলছে, দূর কি হয়েছে কি, হ্যাঁ একটু ভালো লাগে না সারাদিন ধরে খাটাখাটি, তারপরে এই একটা মানসিক
একটা যন্ত্রণা গেল, তো একটু ঘুমাতো। তো বলছে না না মা দেখো না মামনি কি করছে, মামনি কি করছে, দেখো না মামনি কেমন করছে। তখন আমার মাসি তাড়াহুড়ো করে ওঠে, উঠে, আর তখনকার দিনে কিন্তু ফোন তো ছিল না আমাদের যে ফোনের লাইট জ্বালিয়ে দেখে নেবো যে পাশে কি হচ্ছে। উঠে তাড়াতাড়ি করে গিয়ে ওই বোর্ডে, সুইচ বোর্ডে গিয়ে সুইচ লাইটটা জ্বালায়। লাইটটা জ্বালিয়ে দেখে আমার শাশুড়ি মা অলরেডি তখন মাটি ছেড়ে দিয়েছে, মাটি ছেড়ে প্রায় 1-2 ফুট লিফট করে গেছে, ভাসছে শূন্যে। ঠিক আছে। আর ওই যে যখন হাওয়াতে উঠছিল তখন হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতটা ওই মাসি শাশুড়ির ছোট ছেলেটার গায়ে পড়ে। ঠিক আছে। ছোট ছেলেটার গায়ে পড়তেই তখন ওর ঘুমটাও ভেঙে যায়। দিয়ে তখনই ও ভয়, যখন দেখে যে মামনি এরকম হাওয়াতে, পাশে দেখে মামনি হাওয়াতে ভাসছে, ওর তখন হয়ে যায়, মানে মানে ওর তখন বলে কি 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 দেখছি এটা আমি। হ্যাঁ, তো তারপর তো আমার মাসি দেখে হচ্ছে সঙ্গে সঙ্গে ভিতরে চিৎকার চেঁচামেচি করে, ভিতর থেকে আমার দাদু ভাই দিদু ভাই সব উঠে আসে, এদিকে ছেলেগুলোও সব উঠে যায়। এরকম তখন দেখছে প্রায় হচ্ছে মোটামুটি হাওয়াতে এরকম ও পুরো বডিটা মানে হাওয়াতে ভাসছে, আর মানে ইয়েটা নিচের মেঝে ছেড়ে দিয়েছে। আর তখন হচ্ছে আমার ও দাদু ভাই হচ্ছে আর কি, তখন আগেকার দিনে, আমি এখনকার বলতে পারবো না, তো আগেকার দিনে না বয়স্করা এইসব জিনিস জানতো, হাওয়া লাগা বাতাস লাগা এসব জিনিস কিছুটা হলেও জানতো। ঠিক আছে। আর ও একটা থাকতো কি, আমি এটা আমার বাবার কাছ থেকেও শুনেছি, ব্রাহ্মণের পৈতেতে নাকি অনেক জোর থাকে। ঠিক আছে। তো ওই পৈতে দিয়ে তখন ওই আমার শাশুড়ি মায়ের মাথায় ঠেকিয়ে আর সঙ্গে সঙ্গে গায়ত্রী মন্ত্র জপ করে, তখনই কিছুক্ষণ পর বডিটা আবার নিচে পড়ে যায়, মানে যে ভাস ছিল থপ করে পড়ে যায় নিচে। হ্যাঁ, তো তারপর কিছুক্ষণ পর আবার মুখে চোখে জল দেওয়াতে তারপরে জ্ঞানটা ফেরে। জ্ঞান ফিরে যখন উঠে মানে উঠে বসছে, তখন আর কি জিজ্ঞেস করছে কি হয়েছিল, কি হয়েছিল, তুই এরকম তোর তোর সাথে কি হয়েছিলটা কি। আমার তো আমার হাজবেন্ড আবার একটু মানে মায়ের কিছু হয়ে গেলে মানে পাগল হয়ে যায় আর কি। তো তো ওই জন্য হচ্ছে আবার গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি স্টার্ট, যে কি হয়েছে মা, তোমার কি হয়ে গেছে, কি হয়ে গেছে। তো তখন বলে যে জানিস তো, আমি যে শুলাম কিছুক্ষণ পর থেকে না আমার মনে হচ্ছে কি, যে হচ্ছে ওই রিনি, হ্যাঁ, ওই দরজা দিয়ে ঢুকছে, মানে আমাদের মেন এন্ট্রান্স দিয়ে ঢুকছে, ঢুকে করিডোরটা পাস করছে, করিডোরটা পাস করে আবার এই ঘরের ভিতর ঢুকছে, ঘরের ভিতর ঢুকে আবার ওই জানলাটার কাছে গিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কন্টিনিউয়াসলি কিন্তু আমি এটা দেখছি যে ও দরজা দিয়ে ছুটতে ছুটতে ঢুকছে, ছুটতে ছুটতে ঢুকে এই রুমটার ভিতর ঢুকছে, রুমটার ভিতর ঢুকে দেওয়ালের কাছে গিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর ওই ছুটতে ছুটতে ওই মানে রিনি মামা একটাই কথা বলছে, যে হচ্ছে আমাকে মেরে দিল রে দিদি, আমাকে মেরে দিল, জানিস তো ওরা আমাকে মেরে দিল, ওরা আমাকে মেরে দিল, আমাকে পুড়িয়ে দিল রে, আমাকে পুড়িয়ে দিল। হ্যাঁ, তো এই কথাটা বলছে আর খালি ঢুকছে, বলছে এইটা আমি যখন দেখেছি তারপর আমার আর কোনো হুঁশ নেই। তারপর আমার যে কি হয়েছে, তারপরে তো তোরাই বলছিস যে আমি মানে কি ভাসছিলাম, এরকম উঠে গেছি বিছানার থেকে, মানে মাটির থেকে, মাটিতে বিছানা করা ছিল, তো বিছানা থেকে উঠে গেছে। আমার কোনো কিচ্ছু জ্ঞান নেই, জাস্ট আমি এই জিনিসটা দেখেছি যে ও দরজা দিয়ে ঢুকছে, ছুটতে ছুটতে করিডোরটা দিয়ে আসছে, এই রুমটাতে, আমাদের রুমটাতে ঢুকছে, আর ওই দেওয়ালের কাছে যে জানলাটা ছিল, আর ওই জানলাটা দিয়ে ওই রিনি মামার রুমটা একদম সোজাসুজি জানলা। ঠিক আছে। ওখানে গিয়ে মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর বলছে যে হচ্ছে ওরা আমাকে মেরে দিল রে, ওরা আমাকে জ্বালিয়ে দিল, দেখ আমার কত কষ্ট হচ্ছে, দেখ আমার কত কষ্ট হচ্ছে দিদি। হ্যাঁ, এরকম করে বলতে বলতে যাচ্ছে। তো তখন ওরা তো এবার আমার দাদু ভাই তো একটু গেস করেই নিয়েছে ব্যাপারটা। হ্যাঁ, তো তাও ব্যাপারটা অতটা বুঝতে পারেনি, মানে দিয়ে তখন আমার দাদু ভাই বলে না, এই মেয়েকে তো আমি এখানে রাখতে পারবো না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে পরের দিন বাদ দিয়ে তার পরের দিন হচ্ছে আবার আমার শাশুড়ি মাকে আর আমার হাজবেন্ডকে, আমার শ্বশুর মশাইকে ডেকে আবার আসানসোল পাঠিয়ে দেয়। ঠিক আছে। তো তারপর হচ্ছে তারপর বেশ কয়েকদিন পেরিয়ে গেছে। এবার যেহেতু
যেহেতু এইরকম একটা অপঘাতে মৃত্যু, তো তাদের 3 দিনে কাজ ফাজ ওরা করে প্রায় এরকম দুর্গাপুর শিফট আবার চলে এসছে। হ্যাঁ, তো তারপর হচ্ছে কিছুদিন, বেশ কয়েকদিন, 10-12 দিন পর হচ্ছে বলছে যে ওই বউটি যে ছিল সে ছুটে মানে সে এসছে। হ্যাঁ, সে এসে বলছে, গোটা পাড়ার লোককে জড়ো করেছে, দিয়ে পাড়ার লোককে জড়ো করে বলছে যে তোমরা কি ভাবছো যে এরা খুব ভালো মানুষ? এরা মোটেও ভালো মানুষ নয়, এরা হচ্ছে আমাকে ভেবে আমার হাজবেন্ডকে মেরে ফেলেছে। তখন ওর বউটাকে বলছে, তুমি তুমি কি বলছো, উল্টো পাল্টা কথা, তোমার প্রুফ কিছু নেই? তখন হচ্ছে তুমি এরকম উল্টো পাল্টা কথা বলতে পারো না। তো বলছে, না না, আমার কাছে প্রুফ আছে, আমার কাছে প্রুফ আছে। এবং হচ্ছে ওই তোমার হচ্ছে এরা ভেবেছে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল, যে ওই যে শীতকাল ছিল, এবার ওরা হচ্ছে 6 মাসে বিয়ের পর এরকম ওরা গেছে ইয়েতে, ওদের দেশের বাড়ি গেছে। এবার ও তখন ওই সকালবেলা উঠে স্টোভ জ্বালাচ্ছিল, আর স্টোভ জ্বালাচ্ছিল সেটা হচ্ছে ওই ওদের শল একটা কভার করে, নিজেকে কভার করে বসে স্টোভটা জ্বালাচ্ছিল চা করবে বলে। তো তখন পিছন থেকে ওর গায়ের উপর কিছু ছেটা পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় গায়েতে, এবং গোটা মানে ওর সঙ্গে সঙ্গে শালটা ধরে যায় আগুনে, এবং হচ্ছে উনি পুরো পুড়তে স্টার্ট করেন। দিয়ে যখন ঘুরে, ও মা গো, ও বাবা গো, আমার গায়ে আগুন লেগে গেছে, জ্বালা করছে চিৎকার চেঁচামেচি যখন স্টার্ট করে, তখন ওর মা বাবা দেখে হাতে কেরোসিন তেলের বোতল নিয়ে আর ওই মাচিস নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ও দেখে যে এটা তো আমার ছেলে। তখন আর কি, তখন অনেক লেট হয়ে গেছে অলরেডি। উনি তখন মানে ওনার গায়ে ওই উলের শালটা পুরো আগুন ধরে গিয়ে একদম ছিটে গেছে, এবং 95% বার্ন। উনি তখনই ওখানে যখন হসপিটাল নিয়ে যাওয়া হয়, তখনই ওনাকে ডেড ডিক্লেয়ার করে দেওয়া হয় আর কি। তো ওটাই ওরা বলে যে ওই ওনার যে ওয়াইফ ছিল, উনি এসে বলে যে না, হ্যাঁ আমার কাছে প্রুফ আছে, এরা আমার ক্ষতি করতে চেয়েছিল এবং আমাকে মারতে গেছিল। যেহেতু ওই বুঝতে পারেনি ওই শলটা যেটা গায়ে দিয়েছিল সেটা আমার শল ছিল, এবং ওই শলে যখন ওরা আগুন লাগিয়ে দেয়, তারপর ওদের টের পায় যে না, এটা আমার মামারই ছেলে ছিল। তো দিয়ে তারপরে ওটা কোর্টে যায়, কেসটা ওঠে, দিয়ে ওটা বিচার হয় এবং এটা প্রুভেন হয় যে হ্যাঁ সত্যি তাই, এই ঘটনাই ঘটেছিল। ওনারাই হচ্ছে আগুন দিয়েছিলেন ওনার ছেলের গায়ে। আচ্ছা। হ্যাঁ, তো তখন কিন্তু আমার মানে আর কি দাদু ভাইরা এই ঘটনাটা আর কি বলেনি যে ওই তার আগের দিন রাত্রেবেলায় যে এই যখন যেদিনকে উনি মারা যান সেদিনকে রাত্রেবেলা কিন্তু এরকম উনি দেখেছিলেন, আমার শাশুড়ি মা দেখতে পেয়েছিল, সেটা কিন্তু বলেনি। ঠিক আছে, তখন মানে ওরা ওটা পুরোটাই চেপে যায়, এটা একটা অন্যদিকে কেস চলে গেছে, আর বলে কি হবে তখন। কিন্তু ওই রিনি মামা এসেছিল এবং যেটা নিজের মুখে স্বীকার করেছিল যে ওরা আমাকে জ্বালিয়ে দিল রে, ওরা আমার গায়ে আগুন দিয়ে দিল, ওরা আমাকে জ্বালিয়ে দিল, আমার খুব কষ্ট হচ্ছে দিদি, এটা বলেছিল তখন। প্যাথেটিক একটা ঘটনা। হ্যাঁ, খুব প্যাথেটিক ঘটনা। এটা কি বলবো, আর এটা মানুষ নিজের মানে পরের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলে অনেক সময়। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। মারাত্মক দুটো এক্সপিরিয়েন্স প্রিয়াঙ্কা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার লাইফেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, অবশ্যই যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এছাড়া আপনার লাইফে যদি কোনো রকমের কোনো প্রবলেম হয়, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল, কোনো তন্ত্র রিলেটেড, কোনো প্যারানর্মাল কেস রিলেটেড হেল্প আমার থেকে চান, যোগাযোগ করুন এই সেম নম্বরে। নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে, অর্থাৎ প্রথম কমেন্টে দিয়ে রাখবো। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে